আচ্ছা আচ্ছা স্যার টাইম এক্সটেনশন একটু দেখা দিই, কারো কি ফাইবারে অর্ডার রানিং এরকম কেউ আছে? থাকলে আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করো। অর্থাৎ আমরা বিভিন্ন ক্লায়েন্টদের কাজ যখন করব তখন দেখা যায় অনেক সময় ক্লায়েন্টদের কাজটা অন টাইমে শেষ করা পসিবল হয় না, হতেই পারে আমরা একদিনে ডেলিভারি দিচ্ছি, অনেক সাইটে একদিনে করা সম্ভব না। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা ক্লায়েন্টদের দুটো কাজ করতে পারি। এক নাম্বার, ক্লায়েন্টদের আচ্ছা Recording in progress. আচ্ছা মনে করো একটা ক্লায়েন্টের সাথে আমি অর্ডার নিলাম, সেই অর্ডারটা হয়তো একদিন বা দুদিন টাইম নিলাম। হ্যাঁ, তো প্রথমত আমাদের এটা হচ্ছে একটা বড় ট্রিক্স যে একটা ক্লায়েন্টকে একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করা। অর্থাৎ একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিল, ধরো 10টা পেজের কাজ দিচ্ছে, ঠিক আছে? সো প্রথম পেজ যেটা, সেটা যদি খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে ওকে দেখা দিতে পারো এবং ও যদি বুঝে যে তুমি আসলে কাজটা পারো এবং তোমাকে দিয়ে হবে, তখন আর টাইম নিয়ে ঝামেলা হয় না। বেসিক আমাদের ঝামেলা থাকে যেটা, আমাকে একটা কাজ করতে দিচ্ছে, সেই কাজটার কোনো আউটপুটই আমি দেখাতে পারি নাই, কিন্তু আমার টাইম বেশি লাগতেছে, তখন দেখা যায় ক্লায়েন্টরা খেপে যায়। এই জন্য চেষ্টা করবো ফার্স্টে অর্ডারটা পাওয়ার পরই অল্প সময়ের মধ্যে তুমি একটা এমন কিছু দেখানো আউটপুট, যেমন আমি যেটা বললাম 10টা পেজের জায়গায় একটা পেজ ডিজাইন করে ক্লায়েন্টকে দেখা দাও। ক্লায়েন্ট তখন বুঝতে পারবে না এই ডেভেলপার দিয়ে হবে আমার, সো যদি লেট হয় তারপরেও কিছু কিছু অর্ডারের ক্ষেত্রে দেখা যায় আমাদের লেট হয়ে যায়, টাইম এক্সটেনশনের দরকার পড়ে। তো ইন দ্যাট কেস আমি সবার প্রথমে এরকম হচ্ছে, যদি কাজটা একদম শেষ পর্যায়ে, অর্থাৎ এখানে দেখো যে 3 দিন ঘুরতেছে ওর, হ্যাঁ 3 দিন 20 সেকেন্ড 19 সেকেন্ড এরকম করে টাইম চেঞ্জ হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে ধরো একদম লাস্টের দিকে, হ্যাঁ আমার আর 10 মিনিট 15 মিনিট বাকি আছে, আমার কাজও বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো ইন দ্যাট কেস ক্লায়েন্টকে এভাবে বলা যায় ইনবক্সে যে আমি তোমাকে 1-2 ঘন্টার মধ্যে দিচ্ছি, সো যেহেতু আমার টাইমটা শেষ হয়ে যাচ্ছে আমি কাজটা ডেলিভার করে দিলাম, টাইম এক্সটেনশন টাইম শেষ হওয়ার আগে ডেলিভারি করে দিবা। ওদিকে ক্লায়েন্টের কাছে ঝুলে থাকবে, ওদিকে ক্লায়েন্ট তো ইনবক্সে শুনছি তোমার কাছ থেকে যে তুমি অল্প সময়ের মধ্যে ডেলিভারি দিবা, সো সে কিন্তু ঝামেলা করবে না। আর যদি দেখো যে এই ক্লায়েন্টের কাজ আরো আমাদের 1 দিন 2 দিন মানে 24 ঘন্টার বেশি সময় লাগবে, তো সেই সমস্ত ক্ষেত্রে ক্লায়েন্টকে ফার্স্টে ইনবক্সে কনভিন্স করবা যে আমি তো তোমাকে দেখাইছি, সো আসলে তোমার রিকোয়ারমেন্ট বাড়ছে বা তোমার সাইটটাতে আরো কিছু কাজ বাকি আছে, সো আমার আরো 1 দিন লাগলে তুমি বলবা 2 দিন লাগবে, ঠিক আছে, বা 1.5 দিন লাগবে। কারণ একটা ক্লায়েন্টের টাইম এক্সটেনশন করার পরও যদি আবার ওই টাইমের মধ্যে না দিতে পারো, এটা খারাপ। তারপরেও তোমার সাথে ক্লায়েন্টের রিলেশন যদি ভালো থাকে বা ক্লায়েন্ট যদি ভালো বুঝতে পারে যে তুমি তোমাকে দিয়ে হবে, সেই সমস্ত ক্ষেত্রে ঝামেলা হয় না। তারপরেও চেষ্টা করবো টাইমটা একটু বাড়ায় নেওয়ার বেশি করে। আচ্ছা, সো তাইলে এক হচ্ছে আমার কাছাকাছি সময় চলে আসছে, আমি পারবো 2-3 ঘন্টার মধ্যে, তখন তুমি টাইম এক্সটেনশনের আর দরকার হয় না, তখন তুমি ডেলিভার করে দিলে ইনবক্সে ক্লায়েন্টকে বুঝায় বললেই হয় যে আমি অল্প সময়ের মধ্যে ডেলিভারি করব। আর যদি এরকম মনে হয় যে সময় বেশি লাগবে, 24 ঘন্টার বেশি, তাহলে 24 ঘন্টার জায়গায় 2 দিন টাইম নাও, 48 ঘন্টা টাইম নিয়ে একটা টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠা দাও। এখন টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠানোর জন্য অর্ডার পেজে যাওয়ার পর হাতে ডান দিকে নিচে দেখো রিজলিউশন সেন্টার নামে একটা অপশন আছে। সো রিজলিউশন সেন্টারে যাওয়ার পর আমরা দেখবো এখানে কিছু অপশন আছে, যেখানে আমি টাইম এক্সটেনশন একদম বটমে নেমে যাবে, ওই যে হাতের ডান দিকে নিচের দিকে রিজলিউশন সেন্টার, এখান থেকে আমি অনেক কিছু করতে পারি। এখান থেকে আমি আমার টার্মস চেঞ্জ করতে পারি, এখান থেকে আমি এক্সটেন্ড করতে পারি ডেলিভারি, তারপর ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে এক্সটেন্ড করবা টাইম হ্যাঁ এক্সটেন্ড ডেলিভারি টাইম। আমরা অনেকে এক্সটেন্ড করার জন্য রিকোয়েস্ট দেই কখন জানো, একদম লাস্ট আওয়ারে, বা 10 মিনিট আছে 15 মিনিট আছে। সো চেষ্টা করবা, তুমি 6 ঘন্টা আছে, তুমি বুঝতেছো যে 6 ঘন্টায় আমি শেষ করতে পারবো না, সো ওই 6 ঘন্টা আগে এক্সটেন্ড টাইম দিয়ে রাখবা। কারণ এই এক্সটেন্ড ডেলিভারি টাইমটা দিলা, ক্লায়েন্ট যদি যতক্ষণ না একসেপ্ট করে ততক্ষণ কিন্তু তোমার লেট কাউন্ট হইতে থাকবে, কারণ ক্লায়েন্ট তো একসেপ্ট করে নাই, এটা কি বুঝছো? অর্থাৎ আমরা অনেকে মনে করি আমি এক্সটেন্ড ডেলিভারি টাইম দিছি, আমি তো লেট থেকে বেঁচে গেলাম, কিন্তু এরকম না। ক্লায়েন্ট একসেপ্ট যদি করে ওই 6 ঘন্টার মধ্যে, তাইলে তোমার লেট কাউন্ট হবে না। সো একটা ক্লায়েন্ট কিন্তু অনলাইনে আসতে 6 ঘন্টা লাগতেই পারে। যেমন আমাকে যদি সকালে দুপুরে 2টার আগ পর্যন্ত কেউ নক করে, আমাকে খুব স্বাভাবিকভাবে পায় না, আমি আসি 2টার পরে অনলাইনে, তাইলে কি হলো, এরকম 6 ঘন্টা লাগতেই পারে, ঠিক আছে। তো এই জন্য সবসময় 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা এরকম থাকতেই, তুমি বুঝতেছো যে 8 ঘন্টা হবে না কোনোভাবে, আরো 1 দিন 2 দিন লাগবে, তখন ডেলিভারি এক্সটেন্ড করে পাঠাই দিবা। এই এক্সটেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর
আচ্ছা কেমনে পাঠায় আমরা একটু দেখি, তারপর পাঠানোর পর কি হবে সেটা বলতেছি। সো যদি মনে হয় এক্সটেন্ড করা লাগবে, তুমি 6 ঘন্টা থেকে 8 ঘন্টা আগেই ডেলিভারিটা এক্সটেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবা। না হইলে ক্লায়েন্ট কিন্তু একসেপ্ট না করলে তোমার কিন্তু লেট হয়ে যাবে অর্ডারটা, ঠিক আছে? একসেপ্ট না করা পর্যন্ত লেট হয়ে যাবে। আচ্ছা ভাই, লেট হইলে পরবর্তীতে আমার ফাইবার প্রোফাইলে ওইখানে প্রোফাইলে এফেক্ট করবে অবশ্যই, কত পার্সেন্ট তোমার লেট ডেলিভারি, ঠিক আছে? আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই আমার এরকম হয়েছে, আমি তার আগেই দিয়ে দিছি 2 ঘন্টা আগে। তো উনি দেখছে, দেখার পর আমি তাকে মেসেজ দিছি, দেওয়ার পরও তারকে আমি 5-6 বার মেসেজ দিছি, কাল থেকে শুরু করে রাতে থেকে শুরু করে আজকে পর্যন্ত। তিনি দেখছে, তিনি রিকোয়ারমেন্ট দিচ্ছে, তার কাজটা কমপ্লিট করে দিচ্ছে। তারপর আমি বলছি যে তুমি আমাকে আমি এটা রিকোয়েস্টটা পাঠিয়েছি, তুমি অ্যাকসেপ্ট করো। তিনি মানে অ্যাকসেপ্টই করছে না ওটা। আচ্ছা ইনবক্সে একটু বুঝায় বলতে হবে। আচ্ছা আমি আসতেছি ওই পয়েন্টটাতে। আচ্ছা এখানে একদম নিচে আদার দিয়ে এটা একটা ডিসপুট আকারে যাবে। ডিসপুট মানে কি? মানে কি, ধরো আমি বায়ার, তুমি সেলার। সো আমি যদি তোমাকে ডিসপুট দিই তোমার জন্য খারাপ, তুমি আমাকে ডিসপুট দিলে আমার জন্য খারাপ। সো যেহেতু এটা ডিসপুট রিকোয়েস্ট আকারে যাবে, সো ক্লায়েন্ট কিন্তু ভয় পেয়ে যেতে পারে যে কি ব্যাপার, সেলার আমাকে আবার কি ডিসপুট দিল, তাই না? তো এই জন্য দোষটা তোমার কাঁধে নিবা। এখানে দোষ তোমার কাঁধে নিলেও কোনো প্রবলেম নেই, না নিলেও কোনো প্রবলেম নেই। তো দোষটা তোমার কাঁধে যখন নিবা তখন কিন্তু ক্লায়েন্ট এটা বুঝবে যে এটা কি আসলে। তো এখানে বলবা আই নিড মোর টাইম টু কমপ্লিট দা জব, ঠিক আছে? তার মানে তোমার টাইম লাগতেছে, এই জন্য তুমি ডিসপুট রিকোয়েস্ট পাঠাইছো, ঠিক আছে? লিখো। আচ্ছা এরপরে কন্টিনিউ করো। আচ্ছা সো এখানে দুটো অপশন দেখো, হাতের বাম দিকে সিলেক্ট করতে বলছে সময়, কতটুকু সময় আমি এক্সটেন্ড করব। সো আমি অলরেডি বলছি 1 দিন লাগলে 2 দিন নিবা, 2 দিন লাগলে 3 দিন নিবা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি যখন এখন যদি ধরো যে 5 দিন আমি এক্সটেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, এরপরে যদি এক্সটেন্ড করতে হয় 5 দিনের বেশি আর পাবা না। 4 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন। আবার যখন টাইম এক্সটেন্ড করবা 3 দিনের জন্য, তখন আর 3 দিন পাবা না, 2 দিন, 1 দিন। তার মানে খুব চিন্তা করে টাইমটা করবো আর কি, ঠিক আছে? সো ধরা যাক এখানে আমি টাইম দিলাম এবং ওই টাইপ মেসেজের মধ্যে আবার একই কথাই লিখবা, আই নিড মোর টাইম টু কমপ্লিট দ্য জব। আচ্ছা এখন পাঠানোর দরকার নেই, এটা সেন্ড করে দিলে ক্লায়েন্টের কাছে চলে যাবে, ঠিক আছে? এখন ক্লায়েন্টের কাছে ডিসপুট আকারে আসবে, ক্লায়েন্ট একটু ভয় পাবে এটা কি পাঠাইলো আবার, ঠিক আছে? তখন আমি ইনবক্সে ওকে একটু বলে দিব, ইনবক্সে যাও, ইনবক্সে কি বলবো, এটা এখান থেকে সেন্ড করে দিলে চলে যাবে ক্লায়েন্টের কাছে। এখন আমাদের ইনবক্সে গিয়ে ক্লায়েন্টকে বলে দিতে হবে আমি তোমাকে একটা টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠাইছি। লেখো একটু, আই সেন্ড ইউ এ টাইম এক্সটেনশন রিকোয়েস্ট। এরকম হিয়ারে ক্লিক করো। হ্যাঁ, কয়টা অর্ডার পাইছো এতগুলো ক্লায়েন্ট থেকে? 6টা 7টা ক্লায়েন্ট। আচ্ছা লেখো, আই হ্যাভ সেন্ট ইউ আ টাইম এক্সটেনশন রিকোয়েস্ট। আচ্ছা বানান ঠিক করে নিও। তো টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠাইছি এন্ড এটা তুমি ডিসপুট আকারে নোটিফিকেশনে পাবা। ইউ উইল গেট দ্যাট এট নোটিফিকেশন অ্যাজ ডিসপুট, ঠিক আছে? এট নোটিফিকেশন অ্যাজ ডিসপিউট, হ্যাঁ, ওই নোটিফিকেশনের মধ্যে ডিসপুট আকারে পাবা। সো ওকে ভয় পাওয়ার জন্য, যাতে ভয় না পাই যায় জন্য বলতেছি, প্লিজ অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট, কমা দিয়ে লেখো, প্লিজ অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট টু কন্টিনিউ দ্য ওয়ার্ক। ACCEPT টু কমপ্লিট দ্য টাস্ক। সবাই কি বুঝছো? অর্থাৎ আমি ইনবক্সে ওকে জানাই দিলাম আচ্ছা আর তোমার টাইম কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় আছে, এই টাইমে কিন্তু ক্লায়েন্টকে পোক করা শুরু করবা। সে যদি এরকম এক্সটেনশন রিকোয়েস্ট দেওয়ার পরও সে যদি একসেপ্ট না করে, ওকে বারবার নক করবা যে আমি তোমাকে টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দিছি, একটু একসেপ্ট করো, নাইলে আমার অর্ডারটা লেট হয়ে যাচ্ছে এন্ড দিস উইল হ্যাম্পার মাই অ্যাকাউন্ট। এভাবে ক্লায়েন্টকে পুশ করতে থাকবা যতক্ষণ না একসেপ্ট করে, ঠিক আছে? সবার প্রথমে এরকম একটা ভয় ভাঙায় দিবা যে আমি টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, এটা ডিসপুট আকারে আসবে, তুমি এটা একসেপ্ট করো, আমি কমপ্লিট করে দিচ্ছি টাস্কটা, ঠিক আছে? আর ক্লায়েন্টের সাথে অলওয়েজ টাচে থাকতে হবে, অর্থাৎ একটা ক্লায়েন্টের রেগুলার আপডেট, অর্থাৎ ক্লায়েন্ট অনলাইনে নাই, তুমি পুশ করতে থাকো, এই আমি এটা করছি, দেখো 1 পেজ করে ফেলাইছি, দেখো কেমন হয়েছে, এই 2 নম্বর পেজে হয়ে গেছে, 2 নম্বর পেজে কোনো ঝামেলা থাকলে আমাকে বলো, এই যে লিংক। এভাবে ক্লায়েন্টকে কন্টিনিউয়াস পুশ করতে থাকবা। এই কন্টিনিউয়াস কমিউনিকেশন সাকসেসের সবচেয়ে বড় একটা কি। আমরা কি করি, আমি আগে এরকম করতাম 2012-13 দিকে, আমার কাজ শেষ হইতে 12 ঘন্টা লাগবে, এখন ক্লায়েন্ট তো আমাকে মেসেজ দিতেছে, আমার তো টাইম শেষ। এখন আমি ভয়ে ক্লায়েন্টের রিপ্লাই দিচ্ছি না, আমি দেখতেছি ওর মেসেজ, ওকে রিপ্লাই দিতেছি না। ও তখন উল্টা খেপে যায়, কি ব্যাপার তুমি মেসেজ দেখতেছো রিপ্লাই করতেছো না কেন? তার মানে তোমার ঘাপলা আছে।
আসলে তো ঘাপলা নেই, আসলে তো আমার টাইম একটু বেশি লাগতেছে। তো এই সমস্ত ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে ওপেনলি কথা বলো যে আমার আরো 2-3 ঘন্টা লাগবে বা আমার আরো 12 ঘন্টা লাগবে, তুমি একটু ওয়েট করো। কন্টিনিউয়াস কাজ হচ্ছে সাকসেসের সবচেয়ে বড় একটা কি। আমরা এটা আপওয়ার্কে গেলে আরো ভালো বুঝবা। আপওয়ার্কের ক্লায়েন্টরা প্রফেশনাল, এরা রিপোর্ট আকারে চায়, বা এখানে তো তুমি কাজ করে দিলেই হইলো। ওখানে তুমি ডেইলি কি কাজ করছো, এত ঘন্টা টাইম ট্র্যাক করছো, এই টাইম ট্র্যাকে আসলে কাজ কি ছিল, এভাবে রিপোর্ট চাই, ভিডিও মিটিং চাই প্রত্যেকদিন, ঠিক আছে। তো যাই হোক, আমি জাস্ট ওই কনসেপ্টটা এখানে কাজে লাগাও, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনে থাকো। অর্থাৎ একটা ক্লায়েন্ট যখন তোমাকে জানতে চাচ্ছে কিছু, ওটা তো অবশ্যই উত্তর দিবাই। এবং আমরা এখন অবশ্যই 18-19 ঘন্টা অনলাইনে থাকি, সো এছাড়া মোবাইল অ্যাপ আছে, যে কোনোখান থেকে কিন্তু রিপ্লাই করতে পারি। ক্লায়েন্টকে তোমার ভুল হোক, তোমার প্রবলেম হোক, তুমি রাস্তায় আসো, এরকম প্রবলেম গুলো শেয়ার করো। আর ধরো তুমি বুঝতেছো যে একটা ক্লায়েন্ট তোমার 5-6 ঘন্টা দেরি হয়ে গেছে, সামহাও তুমি কথা রাখতে পারতেছো না, তখন ওকে একটা এরকম ট্রিকি কথা বলতে পারো যে আই এম এট রোড, অথবা আই এম এট জার্নি নাও, আই নিড ফিউ আওয়ার্স টু রিচ মাই হোম, দেন আই উইল কমপ্লিট দ্য টাস্ক, আই এম সরি ফর দ্যাট। তো এই রাস্তায় যখন থাকে, আমরা ঢাকা শহরের রাস্তা এরকম না যে 5-10 মিনিটে কোথাও পৌঁছে গেলাম। আমেরিকাতে একটা স্টেট থেকে একটা স্টেটে পৌঁছতে 8 ঘন্টা 9 ঘন্টা লেগে যায়। ওরা রাস্তা মানে মনে করে যে আসলে তোমার 5-6 ঘন্টা তুমি আসলে থাকবা। তো এই সমস্ত ক্ষেত্রে তোমার একটু সেফ থাকবা, আমি রাস্তায় আছি বা আমি জার্নিতে আছি, আমি বাসায় গিয়ে তোমার কাজটা কমপ্লিট করে দিচ্ছি, আমার একটা আর্জেন্ট টাস্ক পড়ছিল, ঠিক আছে। এভাবে এক্সক্লুশন গুলো কাজে লাগাইতে পারো। বাট এই এক্সক্লুশন গুলো মানে মিসইউজ করা উচিত না, এগুলা মানে কাজে লাগাতে ক্লায়েন্টের তোমাকে ট্রাস্ট বা ক্লায়েন্ট। আর টাইম এক্সটেনশন রিকোয়েস্ট অর্থাৎ আমার একটা অর্ডার, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমি অর্ডারটা ডেলিভারি করে দিছি, অর্ডারটা ডেলিভারি করার পর ক্লায়েন্ট মডিফিকেশন রিকোয়েস্ট পাঠাইছে, তারপরে গিয়ে আমার টাইম শেষ হয়ে গেছে, তাইলেও কিন্তু লেট হবে। এটা কি বুঝছো? অর্থাৎ তুমি ক্লায়েন্টে কাজ ডেলিভারি দিলে যে সবসময় ক্লায়েন্ট একসেপ্ট করবে তা না, অনেক ক্লায়েন্ট তোমাকে মডিফিকেশনে ফালায় রাখবে। অর্থাৎ কাজ পছন্দ হয় না, অর্ডারটা একসেপ্ট না করে মডিফিকেশন দিবে। সো মডিফিকেশন থাকা অবস্থাতেও যদি তোমার অর্ডারটা লেট হয়ে যায়, তুমি এভাবে টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠাই দিবা। আর আমি তো অলরেডি বলছি, মডিফিকেশন দেওয়ার কোনো অপশন যত ক্লায়েন্ট না পায়, তুমি ইনবক্সে সব ক্লিয়ার করে নিবা। অর্থাৎ একটা ক্লায়েন্টের ফাইনাল ডেলিভারি যখন যাবে, দ্যাট ইজ ফাইনাল। মানে আমি ইনবক্সে সব কথা বলে নিব, যা লাগে ইনবক্সে করে নিব, যত টাইম লাগবে বারবার এক্সটেন্ড করতে করতে আমি কাজ কমপ্লিট করবো, ক্লায়েন্ট বলবে হ্যাঁ তুমি এখন ডেলিভারি করতে না পারো, সবকিছু ফাইনাল, তারপরে গিয়ে অর্ডারটা ডেলিভারি করবা। মডিফিকেশন কিন্তু অ্যাকাউন্টের জন্য হ্যাঁ, ওয়েবসাইটের লিংকটাও কি আমরা ইনবক্সে দিতে পারবো? সব লিংক দিতে পারবা, ইনবক্সে কোনো লিংকের ঝামেলা নেই, ঠিক আছে। সবাই তো বুঝছো না? Recording stopped. থ্যাঙ্কস ফর শেয়ারিং। টাইম এক্সটেনশন অনেক ইম্পর্টেন্ট, অনেক সেলার খুব ভালো কাজ করে, অনেক কাজ করে, কিন্তু প্রোফাইলের মধ্যে লেট ডেলিভারির পার্সেন্টেজে যায়, ধরাটা খেয়ে যায়। ফাইবারে আমরা সবাই মোটামুটি 1 ঘন্টা 1 দিন 2 দিনের মধ্যে ম্যাক্সিমাম সার্ভিস দিছি। খুব স্বাভাবিকভাবে 1 দিন 2 দিনে আসলে কাজ কমপ্লিট করা সম্ভব না। তো এই ক্ষেত্রে টাইম এক্সটেনশনটা অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি কাজ কমপ্লিট করা থেকে তোমার মাথা থাকতে হবে 6-7 ঘন্টা মাত্র বাকি আছে, আসলে আমার হাতে আর সময় নেই, আমার টাইম এক্সটেনশন যেভাবে হোক বাড়াইতে হবে, ঠিক আছে। এভাবে টাইম এক্সটেনশন গুলো তোমরা মানে অন টাইমে বাড়াই নেবে এবং ক্লায়েন্টকে পোক করে বুঝাই বলবা যে আমার টাইম লেট ডেলিভারিটা আমার অ্যাকাউন্টের জন্য খারাপ, তুমি একটু আমাকে প্লিজ টাইমটা একটু এক্সটেন্ড করে দাও। এটার জন্য সবার প্রথমে আমি বলছি ফার্স্ট একটা আউটপুট বা একটা ইমপ্রেশন ক্রিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে জিনিসগুলো দেওয়া আছে, এক্সটেন্ড ডেলিভারি টাইম, আই নিড সাম মডিফিকেশন বা আই নিড মোর টাইম, এরকম কিছু একটা লিখে পাঠিয়ে দিবা। আরেকটা জিনিস, আমরা ফাইবারে একটা শীট দিছিলাম, মনে আছে? ডেইলি অ্যাক্টিভিটিস দিছিলেন। আচ্ছা, এই শীটে আমরা কিছু কুইক রিপ্লাই সেটআপ করছিলাম। দেখো, কুইক রিপ্লাইটা আমি দেখাই না, আগের ব্যাচ গুলোতে দেখাইতাম। এটার মেইন সমস্যাটা আমি বলতেছি, এটা ইউটিলাইজ করো, ডোন্ট মিস ইউজ ইট। অর্থাৎ ই-কমার্সের একটা ক্লায়েন্ট আসলো, আমরা হ্যাঁ আমি পারি এতটুকু বলা ছাড়া আর কেউ কিছু বলতে পারি না অনেক সময়। তো এই সমস্ত ক্ষেত্রে ক্লায়েন্টদের কাছ থেকে কিছু মানে কুইক মেসেজ যদি সেট আপ করে রাখো, অর্থাৎ ফাইবারে তুমি এইভাবে কুইক মেসেজ গুলো সেট আপ করে রাখতে পারবা। ফাইবারে গিয়ে কুইক মেসেজটা কোথা থেকে সেট আপ করে মনে আছে? ওই যে অর্ডার ডেলিভারির সময়, মনে আছে? অর্ডার ডেলিভারির সময় আমি কুইক মেসেজ সেট আপ করে দিছিলাম না সবাইকে? হ্যাঁ, মনে আছে সবার? জি ভাই। সবাই কি ঘুম? হ্যাঁ, কাইন্ডলি একটু আরেকবার একটু দেখালে ভালো মনে হতো। আছে মনে আছে। ফাইবারে যাওয়ার পর তুমি ক্লায়েন্ট যে কোনো একটা ক্লায়েন্টের মেসেজ আসলে দেখতে পাবা। আচ্ছা, ইনবক্সের পাশে যে আইকন যে থাকে হ্যাঁ ওইটা হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা হ্যাঁ, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। ইনবক্সের পাশে যে আইকনটা আছে, ওই আইকনটা দিয়ে তুমি সেভ করে রাখতে পারবা, ঠিক আছে। সো এই কুইক রিপ্লাই গুলো সেট আপ করে রাখতে পারো।
একটা ই-কমার্সের ক্লায়েন্ট আসছে, তুমি কি বলবা বুঝতেছো না, হঠাৎ করে তুমি ওকে বলতে পারো আমি এই কাজগুলো করে দিতে পারি, প্রোডাক্ট আপলোড, শিপিং, এসএসএল, মেইলচিম ইন্টিগ্রেশন, এগুলা ইন্টারঅ্যাকশনের জন্য। এটা কুইক রিপ্লাই পার্ট 1। তারপরে ধরো ই-কমার্সের কুইক রিপ্লাই পার্ট 2 তে কিছু দেওয়া হয়, পার্ট 3। পার্ট 3 তে মনে করো আছে, এটা পার্ট 2, এটা ফালাই দিই, এটা হচ্ছে পার্ট 2। তো পার্ট 2 তে কি আছে, আমরা আরো কিছু মানে যেমন অল পেমেন্ট গেটওয়ে সেটআপ করে দিব, কন্টাক্ট পেজ। এখন আমরা এটা আগে যেটা করতাম, আমরা কুইক রিপ্লাই গুলো সবার প্রোফাইলে সেটআপ করে দিতাম এবং এটা একটা টাস্ক থাকতো। তো যেটা দেখছি সাকসেস রেট কমে যায়, ক্লায়েন্ট কনভার্সন করতে পারে না, ক্লায়েন্ট মানে কনভার্ট করতে পারে না অর্ডারে। এটার মেইন রিজন, ক্লায়েন্ট বলছে আমার ই-কমার্সে শুধু পেমেন্ট গেটওয়েটাতে প্রবলেম আছে, আমার পেমেন্ট গেটওয়েটা সলিউশন করে দিবা। তখন যদি তুমি ক্লায়েন্টকে বলো আমি প্রোডাক্ট আপলোড করে দিব, শিপিং এর কাজ করব, এসএসএল এর কাজ করব, তখন ক্লায়েন্ট কিন্তু কখনোই তোমাকে অর্ডার দিবে না, মেজাজ খারাপ করবে। তো এই মিসইউজটার জন্য আমরা এই কুইক রিপ্লাইটা সেটআপ করি না বা তোমাদেরকে এখন করতে বলি না। তারপর আমি একটা শীট আছে দেখাই দিলাম, ডক্সটা একটু দিয়ে দিন। ভাইয়া দেওয়া আছে। দুইবার দেওয়া দেওয়া আছে। আছে। আচ্ছা ভাইয়া, এগুলো আমরা সেট করে রাখবো, কোনো সমস্যা নেই, বাট ওইখানে যদি ইন্ডিভিজুয়াল কোনো সার্ভিস চায় ওরা, দেন ওটা আমরা হাতে লিখলাম। হ্যাঁ, মানে এটা সবসময় ইউজ করবা না, মেইনলি এই জিনিসগুলো ইউজ করবা তখনই যখন তোমার একটা ক্লায়েন্ট কে তুমি কি বলবো বুঝতেছো না, ওকে জিজ্ঞাসা করতে পারো যে পেমেন্ট গেটওয়ে তোমার কি হবে, কন্টাক্ট পেজ লাগবে কিনা, এরকম পয়েন্টগুলো বলতে পারো। কিন্তু ম্যাক্সিমাম ফাইবারের ক্ষেত্রে যেটা হয়, একটা ক্লায়েন্ট একটা ফিক্সড জিনিস নিয়ে আসে যে আমার একটা ল্যান্ডিং পেজ লাগবে, সো খুব কম ল্যান্ডিং পেজের পাশাপাশি সে চ্যাটবট, মেইলচিম এগুলোতে যাচ্ছে, এগুলো যাইতে পারে। এগুলো আমি একটা অর্ডার নিয়ে নিলাম, যেহেতু সে একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাচ্ছে, আমি নিয়ে নিলাম। পরবর্তীতে অর্ডারটা ডেলিভারি করার সময় আমি বলতে পারি তোমার কি আসলে পেমেন্ট এই জিনিসগুলো লাগবে কিনা, লাগলে আমি করে দিতে পারবো, তুমি আমাকে নক করো ফিউচারে, ঠিক আছে? তাই বলে একটা রিকোয়ারমেন্ট নিয়ে আসছে, অন্য রিকোয়ারমেন্ট বা অন্য কথাবার্তা বললে ওই ক্লায়েন্ট তোমাকে অর্ডার করবে না। সিমিলারলি শপিফাইয়ের জন্য দেওয়া আছে, শপিফাই স্টোর ডিজাইন, থিম কাস্টমাইজ, এগুলো জিজ্ঞাসা করতে পারো। অর্থাৎ স্পিড আপ লাগবে কিনা, শপিফাই এসইও প্রোডাক্ট গুলো এসইও করা লাগবে কিনা, ব্যাকআপের দরকার আছে কিনা, ফেসবুক পিক্সেল, তারপর প্রোডাক্ট ওয়ারেন্টি এরকম। তারপর হচ্ছে মেইলচিম্পের জন্য দেওয়া আছে, মেইলচিম্পে কিছু মার্কেটিং বা ক্যাম্পেইন অটোমেশন, কি কি ধরনের অটোমেশন করতে পারবা, সাবস্ক্রাইবার অটোমেশন কি রকম, ই-কমার্স অটোমেশন গুলো কি কি, দেখো 1 2 3 4 5 এরকম ধরনের অটোমেশন করা সম্ভব। ফর্মের উপর যারা গিগ করছো, কি কি টাইপের ফর্ম তুমি বানাইতে পারবা, ফর্মের আফটার সাবমিশন এফেক্ট গুলো কেমন হবে, অ্যাডমিন নোটিফিকেশন, সাবস্ক্রাইবার কনফার্মেশন, এই জিনিসগুলা, ঠিক আছে? এছাড়াও কিছু সাইট দেওয়া আছে এখানে, এছাড়াও লাইভ সাইটে তোমাদের দেওয়াই আছে। সো এই যে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং এর কুইক রিপ্লাই কি কি হতে পারে, ল্যান্ডিং এর ক্ষেত্রে তুমি বলতে পারো রেসপন্সিভনেসটা আমি করে দিব, ফেসবুক পিক্সেল লাগবে কিনা তোমার, গুগল এসইও অথবা স্পিড ইনক্রিজ, পেমেন্ট গেটওয়ে, এগুলো। এছাড়াও তুমি এগুলো একটু ডিটেইলে বলতে পারো ফেসবুক পিক্সেলটা কি, আমি শর্ট একটা ডেসক্রিপশন লিখে দিছি, দেখো এখন 98.7% সাইটে ফেসবুক পিক্সেল আছে এবং এটা আসলে ভিজিটর ট্র্যাক করার জন্য ব্যবহার করা হয়। গুগল এসইওটা কি, ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন কেন দরকার, কি কি প্লাগইন আছে তোমার কাছে স্পিড অপটিমাইজেশনের জন্য, পেমেন্ট গেটওয়ে সেটআপের জন্য কি কি কাজ করতে পারবা, লিড কালেক্টিং ফর্মটা কি, কেন দরকার, এটা দিয়ে কি হয়, এটা ওর ওয়েবসাইটে কেন ইম্পর্টেন্ট, এরকম জিনিসগুলো বলতে পারো। হ্যাকিং প্রোটেকশন কেন দরকার, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের ওয়েব রিলেটেড সার্ভিসের জন্য ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট একটা ক্লায়েন্ট যদি কোনো এটাকে আসলে আমরা ইনঅ্যাক্টিভিটি বলি, অর্থাৎ এগুলো কখন ইউজ করবো, একটা ক্লায়েন্ট তোমাকে মেসেজ দিয়ে হাওয়া হয়ে গেছে, কোনো কিছু বলতেছে না, তুমি বলছো যে তুমি একটা ল্যান্ডিং পেজ করে দিতে পারবা কিনা, পারবা বলছো, তারপরে তোমাকে কিছু সাইট টেসে দিছো, এরপর আর কোনো মেসেজ নাই। অনেকের ক্ষেত্রে এটা হয়, এটা ফাইবার একটা কমন ব্যাপার। মানে অ্যাটেনশন করার জন্য এই কথাগুলো লিখবো নাকি? হ্যাঁ, অ্যাটেনশনের জন্য, বা ও যখন হঠাৎ করে একটু ইনঅ্যাক্টিভ হবে, যাতে আমার কন্টিনিউয়াস মেসেজ গুলো দেখতে পায়, একটার পর একটা মেসেজ যখন আসবে, সে যদি অন্য সেলারের সাথে কথাও বলে, তাহলে দেখবে যে আসলে এই ছেলে তো মেসেজ দিতেছে, কি দিতেছে একটু। ভাই এই শীটটা দিয়ে দিন, শীটটা তো মনে হয় আমি পাইনি ক্লাস। আরে ক্লাসরুমে দেওয়া আছে, দেখো ক্লাসরুমে ঢুকলেই দেখবা, এটা লাস্ট ক্লাসে দিছি, তার আগের ক্লাসে দিছি। এই যে ডেইলি অ্যাক্টিভিটি, ফাইবারের শীট একটাই দেওয়া আছে এটা, এই যে ফাইবার ডেইলি অ্যাক্টিভিটি শীট। ও মানে আজকে আমার অ্যাক্সেস বন্ধ ছিল, আমি ঢুকতে পারিনি, পরে অবশ্য ঢুকে দেখো নিচে অনেকগুলো ট্যাব আছে, এখানে কুইক মেসেজ আছে। তো এগুলো আসলে অ্যাটেনশনের জন্য, অর্থাৎ ক্লায়েন্ট যদি কোনো মেসেজ না করে, তুমি দ্রুত কিছু মেসেজ দিয়ে কনভার্ট করতে পারবা। আচ্ছা, একটা জেনারেল ওয়ে বলি। আচ্ছা, প্রথমত ক্লায়েন্ট চিনাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটা জাস্ট ওভারঅল বলতেছি, এই জিনিসগুলা কখন দিব। একটা ক্লায়েন্টকে খুব দ্রুত তোমার জাজ করতে হবে, এই ক্লায়েন্ট কি আসলে কাজ বুঝে কিনা। অনেক ক্লায়েন্ট দেখবে এলিমেন্টরে তোমার থেকে এক্সপার্ট, কিন্তু ওর আসলে সময় নেই বা ফাংশনালিটি পারে না, হইতে পারে, অথবা একটা প্রবলেমে পড়ছে।
বা অনেকগুলা কাজ জমে গেছে তোমাকে দিয়ে করাচ্ছে। সো তখন তুমি শুনলে বুঝবা ও এলিমেন্টর এক্সপার্ট, এলিমেন্টরে তোমাকে বলতেছে এটাকে ওরকম দাও, এটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করো, তুমি তো বুঝবা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ বা ব্যাকগ্রাউন্ডে এত পার্সেন্ট প্যাডিং দাও, তখন তো বুঝবা যে আসলে সে তো ডেভেলপার নিজেই। সো আর কিছু ক্লায়েন্ট হচ্ছে মোটামুটি জানে যে আমার ওয়েবসাইটটা এরকম, ধরো কোডেনবির কথা দেখাই, আমার ওয়েবসাইটে এরকম, তো আমার এখানে এই ছবিটা না হয়ে অন্য ছবি হইলে ভালো হবে, কিন্তু ভিতরে ড্যাশবোর্ডে কি আছে, মার্জিন প্যাডিং বা এই ছবিগুলো কোথা থেকে পাবা, এগুলো কিছু জানে না। সে বুঝতেছে ওয়েবসাইটটা পারফেক্ট হয়নি, এইখানে আসলে এই লেখাটা না থাকে, এরকম হইলে ভালো হইতো। বা তুমি কন্টেন্ট ডিজাইন করার পর এরকম 3টা সেকশনে একটা কন্টেন্ট দিছে, তুমি ডিজাইন করছো এরকম, তোমাকে বলো না এই ডিজাইনটা হয় নাই, ও বললো যে তুমি এই 2টা পয়েন্ট পাশাপাশি দাও, 3 নাম্বার পয়েন্টটা নিচে দিয়ে দাও, আমার কোনো ছবি লাগবে না। এটা হচ্ছে জেনারেল কিছু আইডিয়া আর কি ক্লায়েন্টের থাকে, ডিজাইন রিলেটেড ক্লায়েন্ট বলে আমরা, বা ডিজাইন কনসেপ্ট আছে ক্লায়েন্টের বলতে পারি এরকম। তো সেই সমস্ত ক্লায়েন্টদেরকে একভাবে হ্যান্ডেল করতে হবে। আর কিছু ক্লায়েন্ট হচ্ছে কিছুই বুঝে না, আমার একটা ওয়েবসাইট লাগবে, ডোমেইন আছে, ডোমেইন কি জিনিস, হোস্টিং কি জিনিস, ওয়ার্ডপ্রেসে করবা না উইক্সে করবা সেটা তো জানি না, তোমার যেটা খুশি। তো 3 ধরনের ক্লায়েন্ট, ঠিক আছে। সো খুব এক্সপার্ট ক্লায়েন্টদের ইনিশিয়ালি আমরা কোনো কাজই মানে নিব না এরকম বলবো না, কারণ আমার ফাইবারে প্রথম 5-10টা অর্ডার ঢুকা খুব দ্রুত, এটা অনেক ইম্পর্টেন্ট। আর এই অর্ডার গুলো ঢোকার পর আমাদের সাপোর্ট টিম আছে, চেষ্টা করে তোমাদেরকে হেল্প করার অনেক, তো যেহেতু ওদের ব্যাকআপ আছে, সো আমরা মোটামুটি 50-60% কাজ যদি পারি আমরা সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে। তো এখন আমার মানে এখানে আমি কথা বলার ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে বুঝে নিতে হবে আসলে মানে অল্প কিছু কথাবার্তায় যে তোমার কোনো স্যাম্পল সাইট আছে কিনা, বা তোমার ডিজাইনের এই কন্টেন্ট গুলো তুমি কি রেডি আছে কিনা, বা তুমি খুব দ্রুত জিজ্ঞাসা করবা ডোমেইন হোস্টিং আছে কিনা, এটা একটা কমন জিনিস, কোন প্ল্যাটফর্মে করতে চাচ্ছ, ওয়ার্ডপ্রেস অথবা যে উইক্স এরকম। তো প্ল্যাটফর্ম বা তুমি একটা কোশ্চেন করলে বুঝে যাবা, বা তোমার কোনো থিম আছে কিনা পছন্দ, তুমি সাইটের মধ্যে কোন বিল্ডার ইউজ করতে চাও, এই 4টা কোশ্চেন করলে বুঝে যাবা ডোমেইন হোস্টিং আছে কিনা, তোমার সাইটটা কোন প্ল্যাটফর্মে করতে চাও, তারপর হচ্ছে তোমার সাইটে আসলে কোনো থিম আছে কিনা, বা কোনো বিল্ডার আছে কিনা তোমার পছন্দের। তো যে বিল্ডার জানে সে কিন্তু বুঝবা যে মোটামুটি জানে, এলিমেন্টরের কথা বলছে, সো মোটামুটি ক্লায়েন্ট কাজ জানে। আর কোনো কিছু না জানলে তাহলে তো আরো খুশি হয়ে যাবা, তাহলে তুমি ওকে যেমনি খুশি তেমনি আসলে কনভিন্স করতে পারবা। যে সমস্ত ক্লায়েন্টরা কিছুই জানে না তাদেরকে কনভিন্স করার জন্য এই পয়েন্টগুলো অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা ক্লায়েন্ট বললো আমার একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে, কত ডলার তোমার বাজেট, আমরা তো সেকেন্ড পয়েন্টে আমরা একটা লাইভ সাইট নিয়ে নিব, ফাইন। তারপরে পয়েন্টে আমি বুঝে গেলাম যে ও তেমন কিছু বুঝে না এবং ওর বাজেট হচ্ছে $50 এবং 3-4 দিন সময় লাগবে এরকম বললো। সো তখন তুমি ওকে কনভিন্স করা ট্রাই করো, 50 থেকে তুমি ওকে কনভার্ট করা ট্রাই করো যে আমি তোমার ওয়েবসাইটে আসলে এখন ফেসবুক পিক্সেলটা তো এরকম অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই ইউজ করতেছে, তুমি ইউজ না করলে কেমন হবে। আর এসইও যদি না করো, তুমি তো গুগলে তোমার ওয়েবসাইটে যদি কেউ না পায়, ওয়েবসাইট রেখে লাভ কি। সো গুগল এসইওটা অনেক ইম্পর্টেন্ট। আর ওয়েবসাইটের স্পিড যদি ভালো না থাকে গুগলে কখনোই র্যাঙ্ক করবে না। সো আমি স্পিড অপটিমাইজেশনের জন্য আমার কাছে অনেক প্লাগইন আছে। তাছাড়া তুমি বলতে পারো যে হ্যাকিং প্রোটেকশন, এটা তো খুব ভয়ঙ্কর একটা জিনিস, এটা ছাড়া তো যে কোনো হ্যাকারই তোমার ওয়েবসাইট হ্যাক করে ফেলতে পারে। সো ইউ নিড সাম প্লাগইনস টু প্রোটেক্ট ফ্রম দ্য হ্যাকারস। সো এরকম কিছু পয়েন্ট যখনই বলবা তখনই দেখবা ক্লায়েন্ট বলবো হ্যাঁ সবই তো আমার দরকার। তারপর তুমি বলবা সমস্ত কিছু আমি আসলে তোমাকে দিব, এখানে আরো যা যা পয়েন্ট আছে, কিন্তু তোমার বাজেট তো 50, তো ঝামেলা হয়ে গেল। ঠিক আছে, আমি তোমার তো যেহেতু বাজেট কম, আমি খুব বেশি নিব না, আমি আসলে সব মানে সমস্ত কিছু $300 নিচে আসলে করি না। তুমি যেহেতু মানে তোমার বাজেট কম, আমি 100-তে করে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে তারপর যদি তোমার কাছে ভালো লাগে কাজটা, তুমি আমাকে একটা ছোট টিপস কিছু একটা দিয়ে দিও, তখন দেখবে খুব দ্রুত আসলে ক্লায়েন্টটা কনভার্ট হয়ে যাবে। কখনো এই টিপসের কথা কি সরাসরি বলা যাবে? এমনি সমস্যা হয় না, ঠিক আছে, কমিউনিকেশনের ক্ষেত্রে বলে সমস্যা হয় না, অর্ডার পেজে কিছু বলা দরকার অন্য কোনো শব্দ আছে টিপসের পরিবর্তে অন্য আর কোনো? তুমি যদি হ্যাপি থাকো তুমি আমাকে কিছু রিওয়ার্ড দিয়ে দিও শেষ। হ্যাঁ এরকম মেসেজ অর্ডার পেজে কিছু বলা দরকার নেই, তুমি ইনবক্সে বলো, সমস্যা নেই। আচ্ছা, এখন এই জিনিসগুলো কার ক্ষেত্রে বলবো? যে সমস্ত ক্লায়েন্ট একটু বোকাচোকা বা কিছুই জানে না তাদের ক্ষেত্রে। কিন্তু যে সমস্ত ক্লায়েন্ট একটা ফিক্স জিনিসটা আসছে ল্যান্ডিং, তুমি টাচ দিলেই বুঝবা কেমনে। তোমার কি গুগলে এসইও দরকার আছে বা ফেসবুক পিক্সেল দরকার আছে? ফেসবুক পিক্সেল তো আসলে এখন সমস্ত সাইটে ইউজ হচ্ছে, তোমার ওয়েবসাইটে আমি দেখলাম ফেসবুক পিক্সেল নাই, ইউ শুড ইউজ ইট। তখন যদি বলে না এটা লাগবে না, আমার এটা করার জন্য আমার লোক আছে বা এসইওর জন্য আমার আলাদা টিম আছে, তখন বুঝবা ওই ক্লায়েন্টকে আসলে এইসব ব্যাপারে ভুলানো সম্ভব না। তখন আসলে ফিক্সড হয়ে যাবে যে ও যা দিছে সেটাই করতে হবে, ঠিক আছে। আর কিছু ক্লায়েন্ট তো ডেভেলপার টাইপের, ওদের সাথে এই সমস্ত অতিরিক্ত কথাবার্তা না যাওয়াই বেটার, যা করতে দিছে ওটা করে ডেলিভারি দেওয়াটা সবচেয়ে বেস্ট। সবাই কি বুঝছো 3 ধরনের ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবা? ওকে, জি ভাই বুঝছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যারা ইংলিশে একটু কথা বলায় প্রফিসিয়েন্ট, অর্থাৎ যারা
আমার রিসেন্টলি কয়েকটা ভিডিও দেখছো, আমি একটা আপওয়ার্ক অ্যাকাউন্টে কাজ করতেছি খুব অল্প সময়, হ্যাঁ আমি একটা পোস্ট করছি দেখো। সো এই অ্যাকাউন্টটাতে 1.5 ভাই মাসের মতো, দেখছি কনভারসেশনটা দেখছি ভাই। হ্যাঁ 1.5 মাসের মতো কাজ করছি এই অ্যাকাউন্টে, হ্যাঁ। সো যে রিসেন্ট যে সমস্ত কনভারসেশন গুলো দেখছো সব ম্যাক্সিমাম এই অ্যাকাউন্টের ক্লায়েন্ট। সো এই অ্যাকাউন্টে রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, যেটা আসলে 3-4 মাস লাগে। তো যে আমার দেখো টাইম গুলো দেখো, ডিসেম্বরের 29, ডিসেম্বরের 29, ডিসেম্বরের 28, ডিসেম্বরের 26, আর নভেম্বর 18, নভেম্বর এটা একটু বেশি সময় লাগছে, আরো 2টা চলতেছে, হ্যাঁ। তো তাহলে দেখো টানা কাজ কেমনে। ব্যাপারটা হচ্ছে যে ক্লায়েন্টে আমার মেসেজ করছে ও যাইতে পারে নাই, এটার মেইন রিজনটা হচ্ছে যে এখনো 2টা অর্ডার রানিং। তো মানে যে ক্লায়েন্টে দেখছো কোনো একটা ভিডিও দেখছো আমি 5 মিনিটে কনভার্ট, মানে আমি 5 মিনিটে কনভার্ট করছি। তো যখনই ক্লায়েন্টের সাথে তুমি ভিডিও কলে নিয়ে গেছো, দেখবা ওই ক্লায়েন্ট 80% কনফার্ম তোমার কাছে, যদি সুন্দর করে বুঝাইতে পারো। তো এখানে অ্যাসেন্টের কিছু ব্যাপার আছে, কিছু কমিউনিকেশনে তোমরা দেখছো যে অ্যাসেন্ট খুবই খারাপ ক্লায়েন্টে, দেখছো না যে বোঝাই যায় না কথা। আর কিছু ক্লায়েন্টের আছে একদম ক্লিন, মানে টোন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝা যাচ্ছে। সো এখানে ক্লায়েন্টের অ্যাসেন্ট অনেক ইম্পর্টেন্ট। আর যারা ফ্লুয়েন্ট, চেষ্টা করবা ক্লায়েন্ট যখনই মেসেজ করছে জাস্ট একটা কথা বলতে যে আসো আমরা জুমে কথা বলি, সো আমরা রিকোয়ারমেন্টটা খুব ইজিলি বুঝতে পারবো এবং একে অপরকে বুঝতে পারবো। সো জাস্ট লেটস কাম টু এ জুম মিটিং to understand all of the requirements and discuss about the project. ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা জুম মিটিং করছি, আমার একটা ফার্স্ট নক আসছিল। তো তারপরে ওর সাথে কথা হয়েছে, ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নিছে। হ্যাঁ, আমার সাথে হোয়াটসঅ্যাপেও কথা হয়, বাট আমার কোনো অর্ডার দেয় না সে। এখনো দেয় নাই, এরকম হতে পারে যে ক্লায়েন্ট একটু সময় নিচ্ছে বা অন্যান্য সেলারদেরকে দেখতে, অনেক বিজি থাকে ভাই। বুঝতে পারছি। এখন আমার কি করা উচিত, মানে ওর সাথে কিরকম স্ট্রিক্ট কথা বলা উচিত? ডেইলি একটা করে মেসেজ দিয়ে রাখো যে তুমি কি অলরেডি কাউকে হায়ার করে ফেলছো, হায়ার করলে জানাও, আমি তাহলে অন্য অন্য কোনো সেলারের কাজ করি, আমি তো তোমার জন্য ওয়েট করতেছি, আমাকে কনফার্ম করো, ঠিক আছে এরকম। আচ্ছা যেমন এই যে আমি পোকিং এর উপর রাখার পর একটা ক্লায়েন্ট অনেকদিন পরে বলে আমি আসলে এই প্রজেক্টটা মানে করতে চাচ্ছি না এখন, সো কন্টিনিউয়াস মেসেজের মধ্যে রাখতে হবে। ধরো সে বলছে যে হায়ার করবে, এটা কোন ক্লায়েন্টের, হচ্ছে এইটা, সব কথাবার্তা হয়েছে ভিডিও কলে, সবকিছু ফাইনাল। তারপরে হচ্ছে উই হ্যাভ ক্যান্সেল দ্য প্রজেক্ট, আমরা আসলে কাউকে নিচ্ছি না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো আমি লিখলাম ওপস নো ইস্যু, ইফ ইউ ওয়ান্ট টু হায়ার এগেন আমাকে নক করো, ঠিক আছে। আর যদি ক্লায়েন্ট মেসেজ না দেয়, এভাবে মেসেজ দিতে পারো যে তুমি আমাকে তুমি কি কাউকে হায়ার করছো কিনা, হায়ার করলে জানো, আমি তাহলে অন্য প্রজেক্টে মন দিই, আমি তোমার জন্য বসে থাকবো না, তাই না, এরকম একটা মেসেজ, ঠিক আছে। হ্যাঁ, সে বলতেছিল যে মানে ওর মানে লং টাইম প্রজেক্ট করার মতো আছে, বাট সে বিজি। তারপরে ধরেন লাস্ট আমার 3টা কলও দিছিল, আমি ওইটা আবার রিসিভ করতে পারিনি। আবার ব্যাক করবা, সমস্যা কি। আচ্ছা, আর তাহলে হচ্ছে জুম মিটিংটা এখন সমস্যা না, ফাইবারে জুম মিটিং দেওয়াই যায় এখন, অ্যালাউ করে ফেলছে। আর আপনাকে তো ডাইরেক্ট জুম কলই দেওয়া যায়, যে রেকর্ড লুম ছাড়াও এই যে জুমের বিভিন্ন লিঙ্ক দিয়ে আমরা ক্লায়েন্টের সাথে ডেইলি কথা বলি। ফাইবারে কি ডিরেক্ট জুমের লিংক দেওয়া যায় না? যাবে 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 যাবে, সমস্যা নেই। এই যে দেখো শিওর জুমের লিঙ্ক দিছি, জুমের লিঙ্ক দিয়ে ফাইবার কি জুম লিংক সাপোর্ট করে নাকি? করে 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 ফাইবারে লেভেল 2 সেলার যারা, তাদেরকে জুমের জন্য অপশনই দিয়ে দিচ্ছে। fiverr.com এ ডাইরেক্ট জুম একটা আইকন দিয়ে দিছে, ওখানে ক্লিক করলে তোমার জুমের একটা মিটিং লিংক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। নিউ সেলারদের দেয় না এটা। নিউ সেলারদের দেন, এটা সমস্যা নেই, তারপর তুমি লিংক ক্রিয়েট করে দিতে পারো। হ্যাঁ, নিউ সেলারদের এখানে তো দেখলাম ভিডিও কল নামে একটা অপশন আছে। কি বলো, কোথায় দেখি, শেয়ার করো তো স্ক্রিন। না আমি দেখিনি, আপনি আপনি স্ক্রিনে দেখছিলাম ফাইবারে ভিডিও কল নামে একটা। এটা ও মানে যারটা শেয়ার করছে সে হয়তো পুরাতন সেলার, এরকম হতে পারে। আচ্ছা, তারপর সমস্যা নেই, তুমি জুমের লিংক দিয়ে দিতে পারবা, ক্লায়েন্ট কথা বলতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। সো এই যে কুইক রেসপন্সের কথাই বললাম এতক্ষণ ধরে, ফার্স্ট অর্ডার ডেলিভারির যে ব্যাপারটা, এখানে লেখাগুলো একটু পড়ো। আচ্ছা, কিছু ক্লায়েন্ট একটা কোম্পানির ওনার হয়ে থাকে, একটা কোম্পানির ওনারে কিন্তু রিভিউ দেওয়ার মতো সময় থাকে না, সে তোমাকে পেমেন্ট করছে, অর্ডারটা অ্যাকসেপ্ট করছে, ডান। তো আমরা দেখা যায় অনেক সময় ক্লায়েন্টকে বিরক্ত করে ফেলে, আমাকে রিভিউ দিচ্ছ না কেন, এখনো রিভিউ না দিলে তো আমার অ্যাকাউন্টে তোমার কাজটা করে লাভই হইলো না। সো এইভাবে আসলে বিরক্ত করা যাবে না, যদি বিরক্ত হয়ে ক্লায়েন্ট কমপ্লেন করলে ঝামেলায় পড়ে যাবে। রিভিউ যাওয়ার অপশন হচ্ছে যে তুমি আমার কাজটাতে আসলে খুশি, আমিও ট্রাই করছি, তোমার গত 2-3 দিন আমি তোমার কাজটার পিছনে অনেক পরিশ্রম করছি, সো তোমার যখন সময় হবে তুমি আমাকে একটা গুড ফিডব্যাক দিয়ে যেও। সো আগে পুশ করা যেত, আগে রিভিউ টিভিউ সব লেখা যেত, এখন
আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কিছু কিছু ক্লায়েন্ট আছে এরকম যে একটা কোম্পানির ওনার, সে হয়তো এই কাজটা করানোর জন্য হায়ার করছে তোমাকে, কন্টেন্ট দিছে, বুঝে নিছে, অর্ডার অ্যাকসেপ্ট করছে, এটাই অনেক বেশি। সো এখন তুমি ওকে বারবার যখন রিভিউর জন্য পুশ করবা, তার ফাইবার প্রোফাইলে ঢুকতে হবে, তোমার অর্ডারে ঢুকতে হবে, এটা রিভিউ লিখতে হবে, অতটুকু সময় নাই। এটা আসলে যখন তুমি একটা কোম্পানির ওনার হবা বা একটা ব্যস্ত মানুষ হবা তখন বুঝবা। তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি সেলার, একটা ক্লায়েন্টের কাজ করছো, তুমি রিভিউ এক্সপেক্ট করো, কিন্তু ক্লায়েন্ট যদি বিজি থাকে অনেক সময় দিতে পারে না। সেক্ষেত্রে আমরা একবার ম্যাক্সিমাম বলতে পারি, রিভিউর জন্য বারবার মানে ক্লায়েন্টকে পেরা দেওয়ার দরকার নেই। আর এটা ক্লায়েন্ট যদি কমপ্লেন করে অ্যাকাউন্টে খুবই খুবই ইফেক্ট করবে, এটা একদম পুরো টস ভায়োলেশন, ঠিক আছে? আচ্ছা, সো আর দেখবা হাওয়া হয়ে গেছে, কাজ পাইছে তো হাওয়া হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম টাইমই হয়। যতক্ষণ তুমি যখন ডেলিভারি করতেছো তখন যদি অনলাইনে থাকে তখন নিয়ে নিতে পারলে বেটার, নাহলে পরে খুব কমই আসলে ব্যাক করে সে রিভিউ দেয়, এরকম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ক্যান্সেলেশনের ব্যাপারে কথা বলছিলাম আমরা, না ভাই, এটা একটা ছোট রেকর্ড দিয়ে রাখি। Recording in progress. ওকে, আচ্ছা, সো ক্যান্সেলেশন হচ্ছে আমি আমার মতে হচ্ছে 3 ধরনের। তো অনেক মজার একটা এক্সপিরিয়েন্স আছে আমার, তোমাদেরকে তো এখন আমি সব বলে দিচ্ছি, ক্যান্সেল এরকম 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 ভাবে করতে হয়। আগে আমি যখন কাজ করছি 2016 দিকে, তখন এরকম কেউ বলার মতো ছিল না। তো একটা অর্ডার চলতেছে, সেই অর্ডারটা ক্লায়েন্টের সাথে আমার নাই হইতে পারে, তাই না? আমি একটা ক্লায়েন্টের কাজ মানে না কমপ্লিট করতেই পারি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে। ক্লায়েন্ট যেমন আমাদের নতুন ওয়েব ব্যাটালিয়নের ফাইবার অ্যাকাউন্টের একটা কথা বলি, যেটা হচ্ছে একটা ছোট কাজ আসছে $15, সে বলছে ভাই মিউট হয়ে গেছে। ভাই সাউন্ড হচ্ছে না, মিউট হয়েছে আপনারটা। ভাই মনে হয় বেড়ে গেছে। Recording in progress. সরি, নেট প্রবলেম। আচ্ছা, কতটুকু শুনছো? জি ভাই, $15 কাজ আসছে ওয়েব ব্যাটালিয়নে। আচ্ছা, একটা $15 কাজ আসছিল, সেখানে 3টা বাগ ফিক্সিং এর কাজ ছিল। সো 3টা বাগ ফিক্সিং এর কাজ করার পর ক্লায়েন্টকে বললাম তোমার বাগ ফিক্সিং ডান, আমি কাজটা ডেলিভারি করে দিচ্ছি। ক্লায়েন্ট বলে আমার একটা ল্যান্ডিং পেজ আছে, এটা রেসপন্সিভ করে দাও। মেয়ে ক্লায়েন্ট ইন্ডিয়ান। তো আমি বললাম এটা তো প্রপোজড ছিল না, বা এটা তো কথা ছিল না। এটা যখনই বলছি তখনই সে কি করছে, একটা ডিসপুট রিকোয়েস্ট পাঠাইছে, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে। এখন সাইটে ঢুকতে পারি না, ওদিকে ও হচ্ছে ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠাইছে। সো এটা হচ্ছে বায়ার ক্যান্সেল। সো এরকম কিছু ক্লায়েন্ট থাকতেই পারে। 10% ক্লায়েন্ট সবসময় ধরে নিবা যে তোমাকে দিয়ে এক্সট্রা কাজ করাই নিবে, বা যেটা কথা ছিল না সেটা করাই নিবে। এটা শুরুতে তুমি যতই ওর সাথে তুমি কন্ট্রাক্ট, লিখিত কন্ট্রাক্ট হোক বা যত কিছুই হোক, এটা আটকানো যায় না। কারণ ও যদি জাস্ট একটা ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠাইছে, তো তুমি ক্যান্সেল না করলে ও কাস্টমার সাপোর্টে গিয়ে যদি বলে আমার ওই সেলারের পছন্দ হয়নি, ডাইরেক্ট ক্যান্সেল করে দিবে। সো ভাই কাজের প্রুফ রাখার জন্য, দলিল রাখার জন্য হয়তো লাস্টে হয়তো কাজটা সে অর্ডার করলো যে হ্যাঁ আমি তোমাকে এই কাজ করে দেবো, ওইটা প্রুফ রাখার জন্য ওই কথাটা কোথায় লিখে দেবো? প্রুফ তো রাখলাই, প্রুফটা কারে দেখাবা? ফাইবারেই তো দেখাবা। ফাইবার তো তোমার প্রুফ দেখবে না, ফাইবার বায়ারের কথা শুনে অর্ডারটা ক্যান্সেল করে দিবে, বুঝো নাই? ফাইবারে বায়ার যখনই কোনো ফাইবারে অর্ডার নিয়ে যাবে এবং ও যদি বলে তাহলে ভাই বায়ার যদি ভুলভাল যদি কিছু করে, আমরা কি কাস্টমার সাপোর্টে যে কিছু করতে পারবো? কাস্টমার সাপোর্টে সেলারদের কোনো সাপোর্ট নেই, একদম স্ট্রেট কথা, ঠিক আছে? সেলারদের ফেভারে কোনো কিছুই হবে না। আপওয়ার্কে হইতে পারে, আপওয়ার্ক দুজনের সাথে বসে দেখে যে আসলে সমস্যাটা কার, একটা কাস্টম রিকোয়েস্ট তৈরি করা যায়। কিন্তু ফাইবারে বায়ার যেটা বলছে সেটাই। আচ্ছা, এখন যখন সে ল্যান্ডিং পেজটা দিল, আমি বলি হয়তো 1% 2% ক্ষেত্রে আমরা দেখছি যে 2018-তে একটা এরকম কেস হয়েছিল যে বায়ারও অনেক খেপে গেছে, আমরাও খেপে গেছি। এখন সামহাও বায়ার কিছু স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে, হ্যাঁ, গালাগালি করছে আর কি। সো এই স্ল্যাং ওয়ার্ডের স্ন্যাপ নিয়ে আমরা একটা সাপোর্ট নিছিলাম। সো ওই ছবিটা দেখে ওরা কনভিন্স হয়েছিল এবং অর্ডারটা ক্যান্সেল ঠিকই হয়েছে, কিন্তু টাকাটা আমাদেরকে দিয়ে দিচ্ছে।
ঠিক আছে? সো ক্যান্সেল কিন্তু ঠেকানো যায় নাই। তো এরকম কেস খুব কম, ওরা শুনতে চায় না সেলারদের কথা ফাইবার, ঠিক আছে? পুরো ফাইবার হচ্ছে বায়ার কেন্দ্রিক, এটা মাথায় আচ্ছা, রাখবা। এরকম সে এক্সট্রা কাজ চাইলো, এখন আমার নতুন প্রোফাইলের জন্য তো বাধ্য করে দিতে হবে। অবশ্যই করে দিতে হবে। যেমন আমরা তারপরে বলছি আচ্ছা ঠিক আছে ভাই তুমি দাও, ল্যান্ডিংটা আমি করে দিতেছি, আমার এখন অ্যাকাউন্টে অর্ডারটা ক্যান্সেল হইলে আমার অ্যাকাউন্ট ডাউন বা অ্যাকাউন্টটা একটু ঝামেলা হবে। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে যেটা করবা, সেই ক্ষেত্রে টাইমটা বাড়ায় নিতে হবে, যে তোমার যে টাইমটা Time- ছিল সেটা তো পারবো না, তাই এটার জন্য হ্যাঁ হ্যাঁ টাইম টাইম দিতে তো হবে। বাড়াই দিবে, সে তো খুশি মনে টাইম বাড়াই দিবে, তো কাজ পাচ্ছে। সো এই সমস্ত ক্ষেত্রে যদি এরকম রিকোয়েস্ট করে বলবা ঠিক আছে এটাই কিন্তু লাস্ট কাজ, এরপর কিন্তু আর কাজ টাজ দিতে পারবো না আমাকে। ওকে বলে, ওর যদি আসলে মনুষ্যত্ব থাকে আর কাজ দিবে না। আর যদি আর কিছু ক্লায়েন্ট থাকে, আরেকটা যে বলি এটা হচ্ছে 2% 3%, তোমার যদি ফুল সাইট করাই দিবে, ফুল সাইট করাই নিবে, ফুল সাইট করানোর পর তুমি যতই করবা ততই দেখবা তোমারই দিতেছে, তখন বুঝবা যে ওই সেলারের কাজ কখনো কমপ্লিট হবে না, শেষ পর্যন্ত সে ক্যান্সেল করবেই। একটা দুটো রিকোয়েস্ট মানা যায়, একটা ল্যান্ডিং পেজ রেসপন্সিভ করে দিতে বলছে, ফাইন। তারপরও বললো যে না আমার আরেকটা অ্যাবাউট পেজ আছে করে দাও, তাও করলাম। 3 নাম্বার 4 নাম্বার বার যখন এক্সট্রা কাজ দিবে তখন বুঝবা যে ও তোমাকে আসলে পেমেন্ট করবে না, যেমন করে ক্যান্সেলই হবে। এই সমস্ত ক্ষেত্রে আর কাজগুলোতে না আগানো উচিত, ঠিক আছে? তোমরা বুঝতে পারবা, বায়ারের অ্যাটিটিউড দেখে বুঝতে পারবা। সবাই কি বুঝছো? ওই ধরনের ক্যান্সেলেশন গুলো কিভাবে করবো ভাইয়া? আমি ওটাই বলতেছি, এটাতে আসতেছি, 3টা ক্যান্সেলেশন প্রসেস বলবো। আচ্ছা এখন হ্যাঁ ওই যে আমরা যে একটা কাজটা করলাম, মানে এই ধরেন যে ল্যান্ডিং পেজের যে কাজটা যতটুকুই করছি সেটা তো থেকে যাচ্ছে, যদিও সে ক্যান্সেল করে দিচ্ছে তারপরেও তো তার ম্যাক্সিমাম কাজ তো তার ওয়েবসাইটে থেকে যাচ্ছে, এবং সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিল, তাহলে তো হ্যাঁ আরেকজন সেলারকে হায়ার করে বাকি কাজ করাবে, এরকম করে অনেকে, হ্যাঁ বুঝছো? এরকম ভাবে চরম চলতে বেয়াদব। থাকে সে, মানে বিভিন্ন 10-12টা সেলার দিয়ে একটু একটু করে কাজ করা, দেখা যায় সাইড উঠে ফেলে। এমন কিছু করা যায় না ভাই? মানে আমরা একটু করে রাখলাম, মানে হাইড করে রাখলাম কিছু জিনিস যেগুলো দিয়ে আর কি ওরা কিছু করতে পারলো না। হ্যাঁ আমি দেখাবো, আমি ব্যাকডোর নামে একটা জিনিস দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। আমরা একটা ব্যাকডোর হচ্ছে একটা ম্যালওয়্যার, যেটা একটা ইউজার ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, একটা ইউজার ক্রিয়েট করে দিবা, মানে ইউজার ক্রিয়েট তখন মানে তুমি যখন যাবা তখন ক্রিয়েট হবে, অর্থাৎ একটা কোড পুশ করে রাখবো, এটা একটা ভাইরাস, হ্যাঁ ভাইরাস কোড। তো ভাইরাস কোডটা পুশ করে রাখলে সো দেখা যাবে যে সাইটটাতে ঢোকার পর একটা এরকম ব্যাকডোর কোশ্চেন মার্ক দিয়ে আমি লেখার পর এন্টার দিব, যখন আমার দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড অটো পুশ হয়ে যাবে, ঠিক আছে? এটা যখন ক্লায়েন্ট আমার সাথে বেমানি করবে বা ঝামেলা করবে তখন করতে পারবো। আগে ইউজার পুশ করে রাখলে ক্লায়েন্ট আসলে খারাপ ভাববে, সব ক্লায়েন্ট তো খারাপ না, তাই না? সো কোনো ক্লায়েন্ট যদি দেখে তুমি একটা ইউজার পেছো, তখন এটা খারাপ ভাবে নিতে পারে। সো যখন আমার সাথে ঝামেলা করবে আমি কোশ্চেন ব্যাকডোর দিয়ে এন্টার দিব, আমার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে অটো, সেটা দিয়ে আমি পরে ঢুকতে পারবো সাইটে, ঠিক আছে? সো এগুলো আসলে সেফ থাকার জন্য বা ক্লায়েন্টরা যাতে ঝামেলা না করতে পারে একটা প্রোটেকশন, কিন্তু এটা মিসইউজ করে অনেকে। এই ধরনের ব্যাকডোর পুশ ভালো ক্লায়েন্টের কাছে করছো আর ক্লায়েন্ট বুঝে গেছে, ওই ক্লায়েন্ট যদি তোমার ফাইবারে কমপ্লেন করে ওই অ্যাকাউন্ট টিকানোটাই টাফ, ঠিক আছে? এটা ক্রাইম, ঠিক আছে? একটা খারাপ ক্লায়েন্ট, এটা খারাপ ক্লায়েন্টের বেলা আমরা করি, হ্যাঁ। তো সেও যদি রিপোর্ট করে তখন কি হবে? না, খারাপ ক্লায়েন্ট রিপোর্ট করলে খারাপ ক্লায়েন্টের প্রুফ তো আমার কাছে আছে, আমি তো করতে পারবো, তাই না? আর খারাপ ক্লায়েন্ট কখনো রিপোর্ট ফাইবার করবে তো না, ধরেন ওই বায়ার কেন্দ্রিক, মেইনলি খারাপ ক্লায়েন্ট রিপোর্ট করবে না, কারণ ও ভয়ে থাকে যে এতগুলো সেলারের সাথে খারাপ কাজ করছি, সো আমি কোন সাহসে আসলে আবার সাপোর্টে যাব, এরকম একটা নেগেটিভ পয়েন্ট থাকে। তো ভালো ক্লায়েন্টদের সাথে এগুলো করা যাবে না। আমাদের 33 ব্যাচের একটা স্টুডেন্ট, ওর প্রায় 350 অর্ডার কমপ্লিট ছিল, একটা আপু। সো ওই আপু দেখা গেছে যে সব ক্লায়েন্টের সাইডে পুশ করে রাখতো এরকম ব্যাকডোর। একটা ক্লায়েন্ট কমপ্লেন করছে ওই অ্যাকাউন্টের ওই গিগটা র্যাঙ্কে তো নাই, সার্চেই নেই আর কি, একদম লাস্ট পেজেও নাই। ওই অ্যাকাউন্টে আর কাজ হয়, নতুন করে অ্যাকাউন্ট শুরু করছে। সো যেহেতু এটা একটা ভাইরাস, বা আমরা দিচ্ছি তোমাদেরকে, আমরা ডেভেলপার বা আমরা জানি দেখে দিচ্ছি, কিন্তু মিস ইউজ করা যাবে না। যখন দেখছো ক্লায়েন্ট একটু ঝামেলা করতেছে, এদিক ওদিক যাচ্ছে বা রিকোয়ারমেন্ট বাড়ায় দিচ্ছে, তখন আস্তে করে পুশ করে দিলা, বাট ধরা খাওয়ার চান্স কম থাকে। কিন্তু এটা সমস্ত সাইটে দেওয়া যাবে না, যে সমস্ত ক্লায়েন্টদের বুঝতেছো ঝামেলা হবে ফিউচারে, তখন তুমি করতে পারো। তো হোয়াট ইউ ক্যান ডু ইজ ঝামেলা হওয়ার পরে করা যাবে না, দেন ও আমার কাছে অ্যাক্সেস নিয়ে নিল, তারপরে ওর সাথে অ্যাক্সেস নেওয়ার পরেই তো করতে পারবা। অ্যাক্সেস নিয়ে নিলে তুমি, আমি যে কোডটা লাইন দিব ওয়েবসাইটের নাম দিয়ে কোশ্চেন ব্যাকডোর ইকুয়ালস টু গো লিখলে ইউজার আইডি পুশ হয়ে যাবে, তোমার দেওয়া ইউজার আইডি পুশ হয়ে যাবে। সেটা তো আর ও জানে না, ওর পাসওয়ার্ডও চেঞ্জ করুক, সমস্যা নেই, তো দেখাই দিব। আচ্ছা, এখন এই যে বায়ার আমাকে একটা ক্যান্সেলেশন রিকোয়েস্ট দিল, এটা কখনোই অ্যাকসেপ্ট করা যাবে না। এই বায়ার ক্যান্সেল, তোমাদের ইমরান আছো? ইমরানের ক্ষেত্রে হয়েছে? জি ভাইয়া আছি, আমি মুখিয়ে আছি যে আপনি আমাকে ডাক দিবেন। আচ্ছা, সো ইমরানের ক্ষেত্রে হয়েছে, আমি একটা লিংক দিয়েছি।
ভাই আমার একটা হয়েছিল এরকম প্রথম জুমের দিকে চ্যাটে আপনার কাছে হেল্প নিছিলাম, মানে সে আমারে ডাইরেক্ট কথা না বলে অর্ডার দিয়ে দিছিল, পরবর্তীতে তাই ভাই আমি এটা যে কথা নিয়ে বলতেছি, দেখেন ও ক্লায়েন্টের কারো কাছ থেকে হয়তো করাই নিছে, দেখেন যে লাইভ চ্যাট একটা রুম করছে, ও কি দিয়ে করছে এটা ভাইয়া? এটা তো আমাদের জানা, আমার পক্ষে তো জানা খুবই জরুরি, আমি তো নিজে এটা রিড করতে পারি না। আচ্ছা আমি বের করে দিচ্ছি দাঁড়াও। আর একটা কথা, ক্লাস চলাকালীন অবস্থায় বলতেছিলেন যে কুইক রিপ্লাই স্টেপ বাই স্টেপ করা। আমি কিন্তু সেই দিন যখন আপনি আসলেন লাইভে, তখন আমি কিন্তু রিপ্লাই দিতে দেরি করতেছিলাম, ও আমাকে খালি বলতেছে তুমি কোন হেলে যাচ্ছ, কি হয়েছে, মানে ওর যে কথাবার্তা, বুঝতে পারছি। আমি ধীরে ধীরে দিচ্ছিলাম দেখে রিপ্লাই দেখে ও রাগ হয়ে যাচ্ছিল। তা আপনার এই কথার সাথে শিক্ষণীয় ওই বিষয়টাকে আরো গুরুত্বভাবে মাথায় রাখতে চাই। হ্যাঁ মানে ক্লায়েন্টকে ব্যস্ত রাখতে হবে, ও যাতে অন্য সেলারের কাছে না যায়। তো মেনলি আমরা যখন ক্লায়েন্টে আসে তখন আমরা বুঝি যে ক্লায়েন্ট দুই ভাবে কথা বলে, এক হচ্ছে কন্টিনিউয়াস কমিউনিকেশন, একটা মেসেজ দিচ্ছে আরেকটা দিচ্ছে আরেকটা। তো এই সমস্ত ক্ষেত্রে বুঝা যায় ও আমার সাথে আছে, সো কনভিন্স করা খুব ইজি। তো যখন আসলে একটু লেটে রিপ্লাই করবে বা একটা মেসেজ সিন করছে কিন্তু এখন রিপ্লাই করতেছে না, অনলাইনে আছে, তখন বুঝবা আসলে দুই একজন সেলারের সাথে কথা বলতেছে, তখন আসলে কুইক রিপ্লাই এর কিছু মেসেজ দিয়ে দ্রুত কনভার্ট করা যায়। এখন দেখো বায়ার ক্যান্সেল, এরকম ইমরানের ক্ষেত্রে হয়েছিল, আমি ছিলাম সাপোর্টে। তো বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইছে, এটা অ্যাকসেপ্ট করলে যেটা খারাপ হবে সেটা হচ্ছে, এক, তোমার অ্যাকাউন্টে একটা 1 স্টার রিভিউ পাবা। 2 নাম্বার, তোমার 1 স্টার রিভিউ লেখা থাকবে দিস সেলার ক্যান নট কমপ্লিট দা জব, বড় করে লেখা থাকবে। তো প্রোফাইলের শুরুতে যদি এরকম রিভিউ থাকে, কোনো ক্লায়েন্ট ঢুকে কিন্তু পরবর্তীতে আর অর্ডার করবে না। তো এটা খুবই রিস্কি, সো এটা করা যাবে না। এবং এটার পাশাপাশি তোমার অ্যাকাউন্টের অর্ডার কমপ্লিশন রেশিও কমে যায়। 3 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে তোমার গিগের র্যাঙ্ক নষ্ট হয়। সো বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইতেই পারে, সেটা মানে এখানে দুটো বাটন থাকে, একসেপ্ট ক্যান্সেল। একসেপ্ট করলে তো ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল তো আমি করবোই, কিন্তু এইভাবে করবো না বায়ার। সো বায়ার যদি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায় সেটাকে আমি রিজেক্ট করে দিব, ঠিক আছে? এরপর করে দিব। ডিক্লাইন হ্যাঁ করে। ক্যান্সেল, ভাইয়া এটা কি প্রোফাইলে অ্যাড হবে নাকি গিকে অ্যাড হবে? এটা প্রোফাইলে অ্যাড হবে, গিগেও অ্যাড হবে ভাইয়া। মেইনলি এটা ড্যাশবোর্ডে থাকে, হ্যাঁ গিগে কম দেখা যায়, এটা সম্ভবত ড্যাশবোর্ডে থাকে, এই যে এরকম দেখাই। সো তুমি যখন ক্যান্সেলেশনের অর্ডার পাবো ওখানে কি দুটো বাটন থাকবে, রিজেক্ট আর অ্যাকসেপ্ট? অ্যাকসেপ্ট আর রিজেক্ট, হ্যাঁ। এই দেখো এই যে এরকম, এরকম এর মধ্যে থাকবে, ঠিক আছে? এরকম, ঠিক আছে? প্রোফাইলের শুরুতে এরকম একটা 1 স্টার, এবং এখানে যদি সেলার ক্যান নট কমপ্লিট দ্য জব, তখন খুবই কম চান্স থাকে পরবর্তী ক্লায়েন্টরা এসে অর্ডার করার। যাই হোক, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওটা রিজেক্ট করে দিব, ক্যান্সেল তো করতে হবে। 2 নাম্বার অপশন হচ্ছে তুমি নিজে একটা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবা। কারো একটা অর্ডার রানিং আছে এরকম আছে, স্ক্রিনটা শেয়ার করতে পারো? ক্যান্সেলের তো রেজুলেশন সেন্টারে যা করতে হয় না? হ্যাঁ 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 ভাইয়া, অর্ডারটা একটু ঢুকো। মনে করো আমি অর্ডারটা ক্যান্সেল করবো, আমি কেমনে ক্যান্সেল করবো? এটা হচ্ছে সেলার ক্যান্সেল বা মিউচুয়াল ক্যান্সেল বলে এটাকে, ঠিক আছে? মিউচুয়াল ক্যান্সেল হচ্ছে একদম নিচে দেখো রেজুলেশন সেন্টার নামে একটা অপশন আছে, আগের মতোই যাও। সো এখানে দেখো আস্ক বায়ার টু ক্যান্সেল দা অর্ডার, ঠিক আছে? নেক্সট দাও। আচ্ছা এখান থেকে চুজ করবা, আদারে গিয়ে লিখো আই ক্যান নট কমপ্লিট দ্য জব। দোষ সবসময় তোমার কাঁধে নিবা রেজুলেশন সেন্টারে যখন যাবা। আর এখানে যদি বলো ক্লায়েন্ট ছিল দুষ্ট, ক্লায়েন্ট ছিল হারামি, আমার কথা শুনে নেই, এই জন্য আমি ক্যান্সেল করতেছি, ও তো অ্যাকসেপ্ট করবে না, তখন তো ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? কন্টিনিউ দিয়ে পাঠিয়ে দিবা, শেষ। পাঠিয়ে দিলে কি হবে? আর পাঠাও না, ওয়েট। এখানে জাস্ট লিখে দিবা আই ক্যানট কমপ্লিট দ্য জব, তোমার কাজের উপর তুমি দোষটা পাঠিয়ে দিবা, এটা ক্লায়েন্টের কাছে, যেভাবে আমি একটু আগে দেখালাম রেজুলেশন সেন্টার থেকে কিছু পাঠালে ডিসপুট আকারে যায়। সো ক্লায়েন্টের কাছে ডিসপুট আকারে যাবে, ক্লায়েন্ট ইনবক্সে বলে দিবা আমি তোমার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইছি, ক্লায়েন্ট একটু অ্যাকসেপ্ট করে নাও, ব্যাস অ্যাকসেপ্ট করে নিলো, শেষ। এখানে যেটা হবে 1 স্টার, হ্যাঁ এখান থেকে যেটা হবে 1 স্টার রেটিংটা পাবা না তুমি, 1 স্টার রেটিং কোনো কিছু থাকবে না, কিন্তু তোমার যেটা থাকবে সেটা হচ্ছে অর্ডার কমপ্লিশন রেশিওটা একটু কমবে। তোমার ইমানে কি কমছে অর্ডার কমপ্লিশন রেশিও? জি জি। আচ্ছা, আরেকটা ক্যান্সেল হচ্ছে কাস্টমার সাপোর্ট ক্যান্সেল। কাস্টমার সাপোর্ট ক্যান্সেল তখনই করবা বা এই ওয়েতে তখনই যাবা যখন ক্লায়েন্টের সাথে তোমার ঝামেলা হচ্ছে, রিকোয়ারমেন্ট মিলতেছে না, ক্লায়েন্টের সোজা কথা ক্লায়েন্টের দোষ আছে, এইরকম ক্ষেত্রে কাস্টমার সাপোর্টে যাবা। সুবিধা কি? তোমার সুবিধা যেটা হচ্ছে তোমার 1 নাম্বার ক্লায়েন্টের সাথে তোমার মানে তোমার গিগো র্যাঙ্ক হারাচ্ছে না,
আচ্ছা মিউচুয়াল ক্যান্সেলে কি মানে গিগের র্যাঙ্ক হারায় বলো তো? না 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 মিউচুয়াল ক্যান্সেল কোনটা? রেজুলেশন সেন্টার থেকে যেটা এইমাত্র যেটা দেখালাম, এটাতে ক্ষতি একটাই হয়, সেটা কি অর্ডার কমপ্লিশন রেটটা খালি কমে, কিন্তু তোমার গিগো র্যাঙ্ক হারাবে না, 1 স্টারও পাবা না। আর যেটা বেস্ট সেটা হচ্ছে কাস্টমার সাপোর্ট, কিন্তু কাস্টমার সাপোর্ট তখনই যেতে পারবো আমি যখন আমার আসলে কোনো দোষ নাই বা ক্লায়েন্টের সমস্ত দোষ, ক্লায়েন্ট ভুলে অর্ডার করছে, এরকম কেসে আমরা কাস্টমার সাপোর্টে যেতে পারি। কিভাবে যাব? আচ্ছা এই ক্ষেত্রেও সে যদি অর্ডার ক্যান্সেলের রিকোয়েস্ট পাঠায়, রিজেক্ট করে দিয়ে সেরে হ্যাঁ, রিজেক্ট করে কাস্টমার সাপোর্ট মেইল করব। আমি বুঝতেছি যে অর্ডারটা ক্যান্সেল হবে, সেই ক্ষেত্রে কি মানে যদি মানে ক্লায়েন্টের কোনো দোষ থাকে, আমার কাছে রিজনেবল আছে, কারণ আছে, ওই ক্ষেত্রে আমি আগে সাপোর্টে চলে যাবো নাকি এরকম কিছু? সাপোর্টে চলে যাবে, হ্যাঁ, যে আগে সাপোর্টে যাবে সে একটা বেনিফিট পাবে, ঠিক আছে? আচ্ছা আবার একটু শেয়ার করো যার একটা অর্ডার রানিং, এটা কাস্টমার সাপোর্টে কেমনে ক্যান্সেল করতে হবে আমি দেখাচ্ছি। আচ্ছা সাপোর্টের জন্য ফাইবারে যে কোনো সাপোর্টের জন্য একদম বটমে চলে যাও, ড্যাশবোর্ড থেকে বা fiverr.com থেকে, হ্যাঁ বটমে। সেলার ড্যাশবোর্ডে নাই, শুধু fiverr.com লেখো, একেবারে ফুটারে আছে, ফুটারে এই যে ফুটারে হেল্প এন্ড সাপোর্ট, হ্যাঁ হেল্প এন্ড সাপোর্টে যাও। ফাইবারে লগইন করার অবস্থায় হেল্প এন্ড সাপোর্টে যাবা। আচ্ছা সো এখানে আমি বায়ার না সেলার, আমি সেলার, ঠিক আছে? নিচে নামো, কি সমস্যা হচ্ছে, গিগ পলিসি, সেলার হাব, যে কোনো একটা চুজ করো। নিচে নামো, ডাইরেক্ট সাপোর্টটা ওপেন রাখে নাই, বুঝছো? এটা কি করছে, এরকম ভিতরে দিয়ে রাখছে কন্টাক্ট সাপোর্ট, ঠিক আছে? এবার ক্লিক করো কন্টাক্ট সাপোর্টে, যে কোনো একটা কিছুতে ক্লিক করে কন্টাক্ট সাপোর্টে ঢুকে যাবা। আচ্ছা এখন সমস্যা কি, আমি সেলিং অন ফাইবার, আমি ক্যান্সেল তো করবো তাই না? সেলিং অন ফাইবার, সেলিং অন ফাইবার অর্ডার, অর্ডারের পরে আমি জেনারেল ইনকোয়ারি আছে, কারেন্ট অর্ডার, আর একটা কি আছে, জেনারেল ইনকোয়ারি দেখি। আচ্ছা নিচে নামো দেখি কি কি আছে। হ্যাঁ এই যে জেনারেল ইনকোয়ারিতে তুমি সুন্দর করে লিখবা, আমার কাস্টমার আমার সাথে এইসব রিকোয়ারমেন্ট বাড়াই দিছে, বা ক্লায়েন্ট যেটা চাইছে সেটা আগে বলে নাই। সাবজেক্ট থাকবে আই ওয়ান্ট টু ক্যান্সেল দ্য অর্ডার, ডেসক্রিপশনে লিখবা ক্লায়েন্টের কি ঝামেলা ছিল, আর ফাইবারে অর্ডার আইডি, অর্ডার আইডি তো সবাই। ক্ষেত্রে কি তারা ইনবক্সে যখন এরকম প্রবলেম হবে, তারা তো দুইজনের ইনবক্স চেক করবে তখন? না, এখানে চেকিং এর কোনো অপশন নাই, ওরা বলবে ঠিক আছে আমি মিউচুয়াল ক্যান্সেল, আমি ক্যান্সেল করে দিচ্ছি, যেটা তোমার অ্যাকাউন্টে ইফেক্ট ফেলবে না, ঠিক আছে? বুঝছো? ইনবক্সে ঢুকে তখনই যখন ওই বায়াররা কমপ্লেইন করে, এটা তো কমপ্লেইন না, আমি ক্যান্সেল করতেছি, কমপ্লেইনের এগেইনস্টে ঢুকতে পারবে। সো জাস্ট সাবজেক্টে কি থাকবে, আমি ক্যান্সেল করতে চাই, কোথা থেকে ঢুকছি ভালো করে দেখছো আশা করি, না বুঝলে পরে ভিডিও দেখে নিও। ডেসক্রিপশনে ক্লায়েন্টের দোষগুলো লিখবো, এখানে অর্ডারের আইডি, অর্ডারের একটা ইনভয়েস আইডি থাকে, অর্ডার আইডিটা কপি করে এখানে হ্যাশট্যাগ বাদে বাকিটুকু বসাবা, ঠিক আছে? অর্ডারের মধ্যে যত দেখি, অর্ডার আইডিটা কেমনে দেখে দিই একটু পাঠাই দিবা, তাহলে তোমার অ্যাকাউন্টে আর কোনো ঝামেলা হবে না। তবে বায়ার যাওয়ার আগে তোমার যেতে হবে, বায়ার যদি আগে চলে যায় তাহলে কিন্তু ওটা ঝামেলা আছে। এই যে এখানে হাতে ডান দিকে দেখো, এই যে অর্ডার নাম্বার, হ্যাশট্যাগ টুকু বাদ দিয়ে বাকিটুকু নিবা, ঠিক আছে? দ্যাটস ইট, সবাই বুঝছো? সবচেয়ে বেস্ট হচ্ছে আমরা যদি কাস্টমার সাপোর্ট থেকে ক্যান্সেল করতে পারি, তবে সেখানে ক্লায়েন্টের দোষ থাকতে হবে। যদি মনে করো যে আমার দোষের জন্য আমি পারতেছি না, তাইলে সেফেস্ট হচ্ছে তুমি নিজে রেজুলেশন সেন্টার থেকে ক্যান্সেল করে দাও। ক্যান্সেলেশনের ব্যাপারে সবাই ক্লিয়ার? আমার আগে আমি দেখতাম যে আমি যখন 2016-তে কাজ করছি, সব বায়ার ক্যান্সেল পাঠাইতো, লিড জেনারেশনের কাজ করতাম তখন। লিড জেনারেশনের কাজ আসলে তো ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দেখে কিন্তু মন জুড়া যায়, লিড জেনারেশনের ক্লায়েন্টের কখনো মন জুড়ানো যায় না। এরা কাজ যতই মানে দাও, ও বলবে এই লিড ভালো হয় নাই, এটা তো আমেরিকান লিড না, এই ফোন নাম্বারটা তো নাই, এটা তো ডাইরেক্ট ফোন নাম্বার না, এই ইমেলটা তো ভ্যালিড না, এরকম অনেক। তো দেখা যেত যে আমার 30-20% অর্ডার ক্যান্সেল করতে হইতো। ইন দ্যাট কেস দেখা যেত যে আমি বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায় আমি অ্যাকসেপ্ট করি, আমার তো দেখি বায়ার মানে অর্ডার কমপ্লিশন রেশিও 1 স্টারে একদম অ্যাকাউন্ট ভরে গেছে। তারপরে আস্তে আস্তে একদিন দেখলাম আচ্ছা এটা ডিক্লাইন করে দেখি কি হয়, এরপরে দেখি তখন রেজুলেশন সেন্টার ছিল না, ডিক্লাইন করলাম, ডিক্লাইন করার পরে অন্য একটা মেথড ছিল অর্ডার সেলার ক্যান্সেল করার জন্য, কাস্টমার সাপোর্ট থেকে কোনো ক্যান্সেল হইতো না, বায়ার ক্যান্সেল সব। আর হচ্ছে এরপরে একদিন ইনভেন্ট করলাম রেজুলেশন সেন্টার নামে একটা জিনিস আছে, ওয়াও এখানে তো দেখি ক্যান্সেল করার অপশন আছে, দিয়ে দেখলাম ও 1 স্টার তো আসে নাই, তখন শিখলাম আসলে এভাবে
আমি যদি রেজুলেশন সেন্টার থেকে পাই, এক্সপেরিমেন্ট করে করে শিখছে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের তখন কোনো কোর্স তো দূরের কথা, ফাইবার বা আপওয়ার্ক তখন এই জিনিসগুলা নীলক্ষেতের বইয়ের মধ্যেই ছিল। 2012-তে ছিল আপওয়ার্ক নামে একটা মার্কেট প্লেস, পুরোটা এক্সপেরিমেন্ট করা লাগছে। গুগল ইউটিউবে এরকম রিসোর্স পাওয়া যেত না নাকি? মানে বাংলা তো রিসোর্স নাই, রিসোর্স ওভাবে নাই। আর এখন যেরকম তুমি আপওয়ার্কে একটা ঝামেলা, তোমার ধরো আপওয়ার্কে কাজ করতেছো, আপওয়ার্কে অর্ডার ক্যান্সেল হইলে আমি যদি রিফান্ড করে দেই তাহলে কি রেটিং চলে যাবে আমার প্রোফাইল থেকে? তো আমি সার্চ করতেছি ইফ আই রিফান্ড টু আপওয়ার্ক ক্লায়েন্ট রিভিউ টু মানে ক্লায়েন্ট রিভিউ থেকে আমার প্রোফাইলে শো করবে। সার্চ করার পর আমি দেখলাম ফাইবারের কমিউনিটি, আপওয়ার্কের কমিউনিটি, সরি ফাইবারে যেরকম তোমাদের এরকম ব্লগ আছে না, ফাইবারে যেরকম ব্লগ না মানে ফোরাম, এরকম আপওয়ার্কের ফোরামের মধ্যে গিভিং আ রিফান্ড টু এ ক্লায়েন্ট সো দ্যাট আমি নেগেটিভ রিভিউটা প্রোফাইল থেকে রিমুভ করতে পারবো কিনা। এখানে লিখছে if you refund to the client full, the review and the contract will not shown at work history. Wow, আমি জেনে গেলাম ক্লায়েন্ট যদি ঝামেলা করে, ক্লায়েন্ট নেগেটিভ রিভিউ দিলে আমি টাকাটা ফুল রিফান্ড করে দিব, আমার প্রোফাইলে কোনো রিভিউ থাকবে না। সো এটা আপওয়ার্কের একটা জিনিস। আমি কিভাবে সার্চ করলাম গুগলে আপওয়ার্কের কমিউনিটি বা ফাইবারে যেরকম ফাইবার ফোরাম, আপওয়ার্কের কমিউনিটি। এখন কমিউনিটি অনেক ডেভেলপ হয়ে গেছে, তখন গুগলে এরকম কোনো সার্চের কোনো কোয়ারি পাওয়া যেত না, সবই এক্সপেরিমেন্ট করা লাগতো। এটা কি ফাইবারেও সম্ভব? না, ফাইবারে সম্ভব না, এটা শুধু আপওয়ার্কে সম্ভব। আর হচ্ছে তাইলে এটা একটা ফ্যাক্ট। তখন কোনো রিসোর্স ছিল না, তখন আমরা দেখা গেছে যে আপওয়ার্কে আমি প্রথম 350টা বিট করার পর আপওয়ার্কে ফার্স্ট কাজ পাই, তারাও পাইতাম না। আমি 350 বিট করার পর আমি 8 মাস ট্রাই করছি 350 বিট করে, তারপর চিন্তা করলাম কি সমস্যা, এবার একটা রাগ করে পেনের কার্ড ছিল, একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে ফেলছে আপওয়ার্কে ক্র্যাশ যখন নিব তখন দেখবা। ওই ক্লায়েন্ট অ্যাকাউন্টে আমি একটা জব পোস্ট করলাম, দেখি সেলাররা কি লিখে। এবার একটা জবে বিট করছি, বিট করার পরে আমি আমার বায়ার রিকোয়েস্ট কপি করে পেস্ট করছি। হ্যাঁ, আমি কপি পেস্ট করতাম তখন বায়ার রিকোয়েস্ট, অনেক আগে একটা ফরম্যাট থাকতো, বিভিন্ন ফরম্যাট আমি মিলাই টিলাই আমি কপি পেস্ট করে দিয়ে দিতাম। কপি পেস্ট করার পর দেখি আমি রিসেন্টলি 2-1 দিন হলো এই কাজ করতেছি। আপনার ওই যে কাস্টমার গুলো আমি নিজে সুন্দরভাবে নিজের ভাষায় লিখে নিছি, লিখে নিয়ে 10টার থেকে কপি পাস্ট করি, যেটার যে অংশটুকু দরকার। এটা করা যাবে? না, এটা করা যাবে না। কপি পেস্ট করলে বায়ার রিকোয়েস্ট আর দেখায় না, ঠিক আছে? আপওয়ার্কে তো ডাইরেক্ট হিডেন আকারে থাকে, তোমার লেখা নোটপ্যাডে থাকে, কিন্তু নোটপ্যাড থেকে কপি পেস্ট করি না, নোটপ্যাড থেকে করো, যেখান থেকে করো, তোমার 2-3টা লাইন যদি আগের বায়ার রিকোয়েস্টের সাথে মিলে যায় তাহলে তো তোমার এটা স্প্যামিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা করা যাবে না। সো তারপর আমি আপওয়ার্কে দেখলাম আমার একটা আপওয়ার্কের ক্লায়েন্ট থেকে বিট, তারপর আমি আমার ওই আপওয়ার্কের ওই আমার ক্লায়েন্ট প্রোফাইলে যে জবটা আসছে ওটাতে আমি আমার জবটাতে বিট করলাম। বিট করার পর দেখছি আমাকে হিডেন নামে একটা অপশনের মধ্যে ঢুকায় রাখছে, এখানে আরো 3-4 জন ফ্রিল্যান্সার আছে। তারপর আমি চিন্তা করলাম হিডেন কেন, আমি আরেকটা জব ওপেন করলাম, ওই জবেও আমরা বিট করছি। এবার আমি ইউনিকলি লিখছি, তারপরে দেখি আমাকে রিকমেন্ড করতেছে টপে, তখন বুঝলাম আসলে বায়ার রিকোয়েস্ট আমরা কভার লেটার এভাবে যদি পাঠাই তাহলে ঝামেলা হয়। হ্যাঁ, একটা কথা বলি, মনে করেন যে একই কথা হয়তো দেখা যাচ্ছে যে যাচ্ছে বারবার টাইপ করে লিখতেছে, সেক্ষেত্রে হবে যেমন হ্যাঁ তোমার যে রিকোয়ারমেন্ট আছে আমি বুঝতে পারছি, তোমার এইটা দরকার, এই কথাগুলোই তো বারবার লিখতেছি। এগুলোই বারবার লিখতেছো, কিন্তু এগুলো একটু ঘুরায় লেখো, মাঝখানে ওয়ার্ড চেঞ্জ করে দাও। যেমন আপওয়ার্ক ক্রিয়েট, ধরো তুমি এই 3টা পয়েন্টে লিখবা, হ্যাঁ এই 3টা পয়েন্ট এখন তুমি পাঠাইতে যাচ্ছ, তোমারই লেখা 3টা পয়েন্ট, এরপরে তুমি যখন পাঠাবা একটু চেঞ্জ করো, লাইক ধরো আপওয়ার্ক ক্রিয়েট আ ক্রেডিট অন ইওর বাদ দিয়ে দিলাম, ব্যাস মোটামুটি আগামী 2 লাইন পর্যন্ত আমি সেফ। দ্য রিফান্ডেড অ্যামাউন্ট ইনক্লুড ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম। তবে টাইপ করলে একদম হুবহু ভাই মিল হয় না। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমি একটা সেন্টেন্স বা কয়েকটা প্যারাগ্রাফ ধারাবাহিক একটার সাথে আরেকটার কোনো সামঞ্জস্য রাখতে পারবো না, আমি চেঞ্জ করতে পারি আগে পিছে যা করি কিন্তু মিল রাখা যাবে না, এটাই তো? তবে ভাই টাইপ করলে মনে হয় মিল থাকে না, কখনোই না। হ্যাঁ, টাইপ করলে মিল থাকে না, টাইপ করাটা সবচেয়ে বেস্ট। আর টাইপ যদি নাও করতে পারো, ধরো পয়েন্টগুলোকে আগে পিছিয়ে নিয়ে যাও, কন্ট্রোল এক্স করে এটা আমি নিচের পয়েন্টে নামাই দিলাম, তাহলে যেটা হবে মানে ওরা কি দেখে, মানে একটা প্ল্যাগারিজম কখন হয়, প্ল্যাগারিজম বা স্প্যামিং কখন হয়, যখন দেখা যায় আমি এরকম 2টা বা 3টা লাইন, আমরা 2টা ধরি সেফ থাকার জন্য, 2 লাইন যখন পুরা ওয়ার্ড টু ওয়ার্ড সেম হয়ে যায় তখন প্ল্যাগারিজম হয়ে যায়। তুমি 2টা চেঞ্জ করে দাও, যেমন এন্ড এ ডেবিটের জায়গায় এ ওয়ার্ডটা ফালায় দাও, ব্যাস আগেরটার সাথে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটাই আমি বলতেছি, এই জিনিসটা করা যাবে না। সো ডান। সো মোটামুটি সবাই বুঝতে পারছো ক্যান্সেলেশনটা অনেক ইম্পর্টেন্ট। ক্যান্সেলেশন করার ক্ষেত্রে চেষ্টা করবা, সবচেয়ে বেস্ট হয় যদি কাস্টমার সাপোর্ট থেকে ক্যান্সেল করতে পারো, সেটা যদি সম্ভব না হয় রেজুলেশন সেন্টার থেকে তুমি ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠাবে, কিন্তু বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট কখনো পাঠানো যাবে না। ওকে, আচ্ছা ভাই একটা কথা বলি। Recording stopped. বলো। মানে বায়ার রিকোয়েস্ট থেকে আর কি র্যান্ডম ওয়াইজ অনেকগুলো আমি বায়ার রিকোয়েস্ট দেখি, যেখানে
মানে অনেকেই মানে বিকাম এ সেলার বা বায়ার হয়ে তারা বায়ার রিকোয়েস্ট পাঠাতেছে, নিজের গিগ ওটাতে প্রমোট করতেছে। এটা কি জন্য করতেছে? এটা একটা ফাইবার একটা জিনিসটা ঝামেলা হচ্ছে না? মানে বায়ার মানে সেলাররা বায়ার রিকোয়েস্ট লিখতেছে, তাই তো? মানে বায়ার পোস্ট করতেছে। বায়ার পোস্ট করতেছে তাদের গিগের মানে তাদের গিগই তারা ওখানে পোস্ট করতেছে। ভাই এটা কিভাবে করে একটু যদি দেখাতেন। গিগে মানে পোস্টের তাদের রিকোয়েস্ট। হ্যাঁ পোস্টের মানে বায়ার যে পোস্টটা দেয় বায়ার রিকোয়েস্টে ভাই ওনাদের গিগের লিংকটা দিয়ে দেয় যাতে ভিউ হয়। এটা করা যাবে না, এটা করা যাবে না, অ্যাকাউন্ট ঝামেলা হবে। এটা কোথায় আছে এটা দেখানোর দরকার নাই, ঠিক আছে? এটা পুরো স্প্যামিং। অনেকে করে ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য ইউটিউবের লিংক দেয়, নিজের ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য বলে এই স্যাম্পল সাইটটা আমার সেম টু সেম লাগবে। তো ওই ওয়েবসাইটে অনেক মানুষজন ঢুকে, তারপর হচ্ছে নিজের বলে কি আমাকে ইনবক্স করো আমার মানে কাজের ব্যাপারে জানার জন্য। সে কি করে অর্ডার কনফার্মেশন দিছে। এটা তো করেই প্লাস আপনার যে ওরা অনেকগুলো রিকোয়ারমেন্ট পাঠায়, তার গিগ ওয়াইজ মানে সে যে গিগের মধ্যে সে যে রিকমেন্ড গুলো করছে ওই রিকমেন্ড ওয়াইজ সে ওই বায়ার রিকোয়েস্ট পাঠায়, যেন আমরা তাদের প্রোফাইলটা দেখি যে এটা বায়ারটা কে। তো ওখানে তো সে একটা ইমপ্রেশন প্লাস ক্লিকও পাই যেতেছে। আচ্ছা, বাট এটা মানে ফাইবার স্প্যামিং ধরতে পারলে ঝামেলা আছে, ঠিক আছে? একদিন করতেছো, দুদিন করতেছো, বারবার দেখলে ঝামেলা আছে, ঠিক আছে? ভাই মনে করেন যে আমরা গিগ প্রমোশনের জন্য মনে করেন বাসার পিসি থেকেও করি, অফিসের পিসি থেকেও করি, লিঙ্কডইন সবগুলো মিডিয়াতে লগ ইন করি, কোনো সমস্যা হবে? ডিফারেন্ট না সমস্যা নেই। শেয়ার যত করতে পারবা ফাইবার খুশি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা হলো যে আমরা হয়তো অনেকেই কাজ পাচ্ছি, যারা পাচ্ছি ওয়েলকাম, যারা পাচ্ছি না আপনি বলছিলেন অন টু অন বসবেন সবার সাথে। হ্যাঁ, আমরা আগামীকালকে থেকে প্রতিদিন রাত্রে 12:30 থেকে শুরু করব, আর এটা পর্যন্ত থাকবো। 10 জন করে দিয়ে দিব। যার কি প্রবলেম আছে ঢুকে সবকিছু দেখে একটু ওইটা আর কি। ভাই আমরা যদি ফাইবার থেকে আমাদের গিগ গুলো যখনই আমরা শেয়ার করি যতগুলো সোশ্যাল মিডিয়াতে, এইটা কি ফাইবার কি বুঝতে পারে যে আমরা আমাদের গিগ গুলো শেয়ার করতেছি? শেয়ার দেখতে পারে না, কত হাজার শেয়ার হইছে, কতগুলো জায়গায় শেয়ার হইছে, কোথায় শেয়ার হইছে, এটা দেখাই যায়। এটা তো জেনারেল একটা শেয়ার অফ মানে আমরা ওয়েবসাইটে যে শেয়ার অপশন দেই ওইখান থেকে তো দেখা যায়। আর এটা যদি ডেভেলপমেন্টে যায় তাহলে তো আরো বেশি করে দেখা যায়, কত ঘন্টা পর শেয়ার হইছে, কি শেয়ার হইছে, কোথায় শেয়ার হইছে, অবশ্যই দেখা যায়। পেয়াদের অ্যাকাউন্ট আমার ফোনে লগইন করতে হচ্ছে এখন, সমস্যা করলে? না সমস্যা নেই। এটা তো আমার আগের মেইল দিয়ে করা, যেটাতে একটা পেয়াদার আর একটা পেয়াদার ছিল। ফোনে তো ওই জিমেল ট্র্যাক করবে ওরা। ফোনে কি আগে পেনেট ছিল? না ফোনে ছিল না। তাহলে সমস্যা কি? ফোনে যে জিমেল ছিল না ওই জিমেল ট্র্যাক করার তো অপশন নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার এই যে ফেসবুক আর লিংকডইনে গ্রুপে রিকোয়েস্ট দিছিলাম, এখনো অ্যাকসেপ্ট করেনি। ফেসবুকে করছি, লিংকডইনে করে নাই। হ্যাঁ ফেসবুকে গ্রুপে প্লাস লিংকডইনেও করা হয়নি আমাকেও। হ্যাঁ এখনো করায়নি। হ্যাঁ আমাকেও করা হয়নি। ভাই অনেকগুলো পাঠানো হয়েছে, আজ পর্যন্ত মনে হয় দেখেনি। ইনভাইট কানেকশন সি অল, এটা একজনের দায়িত্ব দিছিলাম, এটা করেনি। রিকোয়েস্ট কই ইনভাইটেড, রিকোয়েস্টেড উপরে ভাই। আচ্ছা ভাই আপনি যখন আসলে পড়তেন তখন কি কারণ বাজারে ক্যাম্পাস থেকে পড়াশোনা করছেন না? হ্যাঁ কারণ বাজারে। আচ্ছা না, ওই দেবেন্দ্র দাদা ছিল তো, চিনতেন তো বোধহয়? হ্যাঁ ওনার নাম শুনছি, দেখিনি আর কি। আমরা ওই যে হ্যাঁ সিসিএল কোর্স করছি আমি ওখান থেকে আর কি, আসলাম থেকে। বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাইয়া, ক্লাস নেন আগে পরে বলতেছি। ভাই আমাদের গিগ ইমপ্রেশন প্লাস ক্লিকটা রেশিও আর কি মানে রেস্টিক্যালি কমতেছে, এটা কি করা যায় বুঝতেছি না। আমার তো কমতেছে ভাই, আমার আজকে 600 প্লাস 6টা ক্লিক, 6টা ক্লিক, এই অবস্থা। 600 ইমপ্রেশন না, ওটা ইমপ্রেশন না, ইমপ্রেশন তো ভিউ না। আচ্ছা ভাই, আমি একটা কথা শুনছি, অনেক ফেসবুক গ্রুপ আছে যারা গিগ ফেভারিট করে কিছু সামথিং অ্যামাউন্ট দিলে, এটা কি আসলে কতটুকু সত্য? জানি না, করতে পারলে তো খারাপ না, গিগ ফেভারিট তো আমরা করছি, ঠিক আছে। আমাদের গ্রুপে একটু আর একটা কয়েকদিন পরে সবাইকে দিয়ে করেন না। আচ্ছা ঠিক আছে, দেখি লাস্টের দিকে কজন টিকে থাকে। আর 1 to 1 একটু করো না, আমাদের এখান থেকেও বাদেও ওই যে তোমাদের ধরো যারা সেলার কাজ পাইছে সাকসেস স্টোরিজে আগে, তাদেরকে নক দিয়ে যদি রিলেশন ভালো থাকে ভাই একটা গিগ ফেভারিট করে দেন। সো ভালো প্রোফাইল থেকে গিগ ফেভারিট করলে এটা প্রায়োরিটি থাকবে। সো এটা 1 to 1 বন্ডিং ক্রিয়েট করে এটা ট্রাই করো, সমস্যা নেই। হ্যাঁ
একটা গিগে যদি আমি একবার ঢুকি, ধরেন আজকে আমি একটা গিগে একবার ঢুকলাম, আবার আগামীকালকে আবার ঢুকলাম, আমি কি তখন কি ওই যার গিগে ঢুকলাম ও কি আরেকটা ক্লিক পাইবো? হ্যাঁ, হ্যাঁ। একবারে ক্লিক পাইবো? না না, ক্লিকটা হচ্ছে কি আমি বলি, ক্লিক তো ক্লিক, আর ইমপ্রেশনটা হচ্ছে কি fiverr.com এ তোমার গিগটা যখন মানে দেখা যাচ্ছে, আর ইমপ্রেশন কিন্তু ভিউ না। মানে ব্যাপারটা কেমনে বুঝাই, যারা এসইও নিয়ে কাজ করছো তারা আশা করি জানো, একটা কিওয়ার্ড ইমপ্রেশন পাচ্ছে, মানে ওই কিওয়ার্ডটা সার্চে উপরের দিকে আসতেছে, দ্যাট ইজ ইমপ্রেশন। আর ভিউ মানে এই যে আমি তার গিগটা দেখলাম, এটা হচ্ছে ভিউ। ইমপ্রেশন বলতে সেটা সার্চে 10 নম্বর পেজ থেকে এখন 1 নম্বর পেজে, 2 নম্বর পেজে আসছে, আস্তে আস্তে আগাচ্ছে, ইমপ্রেশন বাড়তেছে। ইমপ্রেশনটা কিন্তু ভিউ মনে করো না, যে 600 ইমপ্রেশন হয়েছে মাত্র 5টা ক্লিক পাইছো, ওইটা সমস্যা নেই। ইমপ্রেশন মানে আগাচ্ছে তোমার গিগ, ওটা কিন্তু ভিউ না। সো আগে ভিউ নামে একটা স্ট্যাট ছিল, এখন ওটা অফ করে দিছে। সো এই ভিউ বলতে তুমি দেখো যে জাস্ট ক্লিক বাড়তেছে কিনা, শেষ। ভিউ বলতে এখানে আমি এই যে একটা গিগ আমার চোখের সামনে আসছে, দ্যার ইজ এ ভিউ, এটা কিন্তু ইমপ্রেশন না। ইমপ্রেশনটা হচ্ছে গিগ সার্চ থেকে রেজাল্টের পিছন থেকে সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে? ইমপ্রেশন যত বাড়বে তত ভালো, আর ক্লিকও যত বাড়ে। তুমি খেয়াল রাখো, আজকে আমার 10টা ক্লিক বাড়ছে অমুক গিগে, ছবি নিয়ে রাখলা, কালকে দেখলা যে অন্য ওই গিগ গুলাতে এত % বাড়ছে। লাস্ট 3 দিন ভাই একটা ক্লিকও বাড়ে না, কেন ভাইয়া? মার্কেটিং করো না এই জন্য? করছি ভাইয়া, মার্কেটিং করছি, আবার কিছু সোশ্যাল মিডিয়া আমি মানে গিগ প্রমোশন করার জন্য মানে কিছু ইয়াতে আমি ফেভারিট করে আবার আমার লিংক দিছি, ওরা তো করে আবার স্ন্যাপ দেয়, কেন হয় না বাড়ে না আমি জানি না। বাড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, 1 to 1 একটা মিডিয়াতে বলছিলেন 15 দিন কিছু করা যাবে না, এরপর থেকেই দিতে হবে, এটা হলো 15 দিন কোনো গিগ এডিট করতে না করছে, এখন আমি যে যখন বসবো তখন আমরা করব। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, একটু স্ক্রিন শেয়ার করো, যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাবা, যেখানে একটু স্ক্রিনটা শেয়ার করো, তারা $100 ইনস্ট্যান্ট পাইতে পারো ফাইবার থেকে। ফাইবারে যাও, ধরো একটা ক্লায়েন্ট লিঙ্কডইনে আসছে, ও বলছে আমি একটা সাইট লাগবে, তুমি বলছো ঠিক আছে করে দিব, এত টাকা বাজেট। তখন তুমি ওকে বললা যে আচ্ছা তুমি টাকা কেমনে দিবা? ক্লায়েন্ট বললো ডাইরেক্ট পেমেন্ট। তুমি বললা যে আচ্ছা তুমি ফাইবারে একটা অ্যাকাউন্ট করো, আমি তোমাকে লিংক দিচ্ছি, খুব সহজ অ্যাকাউন্ট করা, ফাইবার আমাকে একটা অর্ডার দাও। তখন তুমি দেখো উপরে ডান দিকে টপে দেখো একটা অপশন আছে, ওই যে তোমার প্রোফাইলে ক্লিক করো। আচ্ছা ভাই, এটা রেফার লিংকটা আপনি দিলেন নাকি জন্য? রেফার লিংকটা শুধু বায়ারদের জন্য ভাইয়া। রেফার এন্ড গেট। হ্যাঁ, রেফার এন্ড গেট $100। ভাইয়া এমন করছিলাম, এমন দিয়ে তো অ্যাকাউন্ট করা যায় না। কে বলছে অ্যাকাউন্ট করা যায় না? রেফারেল প্রোগ্রামটা নিউ ট্যাবে ওপেন করো, ইনকগনিটো মোডে ভিউ করো, এই যে রেফারেল ট্যাবটা কপি করো। তোমার রেফার ট্যাবটা কই? রেফারেল লিংকটা কই? আবার যাও। হ্যাঁ, এবার যাও। শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে নাকি অর্ডার করা লাগবে ভাইয়া? অর্ডার করা লাগবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করো। ভাইয়া কি শোনা যাচ্ছে না? এই ক্ষেত্রে ফাইবার তো খুশি, ক্লায়েন্ট এই লিংকটাতে অ্যাকাউন্ট ওপেন করবে, তুমি বাইরে থেকে একটা বাইরে নিয়ে দিচ্ছ, এজন্য $100 দিচ্ছে। তার মানে এই ক্ষেত্রে ফাইবার তো খুশি যে আমার আবার একটা ক্লায়েন্ট বাড়লো। হ্যাঁ ভাই, যে এই মোডে তো ইয়া করছি, ইনকগনিটো মোডে তো ইয়া করলাম। আচ্ছা, বুঝছো তো সবাই? আজ করা লাগবে না, বুঝছো না সবাই? এখান থেকে এই লিংকটা তাকে পোস্ট করে দিতে হবে, এই তো? হ্যাঁ, দিলে এই লিংকটা থেকে ওকে অ্যাকাউন্ট করে দিতে বলবা, শেষ। অ্যাকাউন্ট করতে বলবা, লিংকটা কপি করে দিয়ে দিবা, শেষ। ওকে, এটা হচ্ছে শুধুমাত্র বায়ারদের জন্য, নট ফর সেলার। অনেকে ভাবতে পারো এটা দিয়ে একটা অ্যাকাউন্ট করলে আমি $100 পাবো, এরকম না। এটা বায়ারদেরকে এবং একটা অর্ডার করতে হবে অ্যাকাউন্ট করার পর। সেটা $5 হতে পারে, সেটা কি যে কোনো অ্যামাউন্টের? যে কোনো অ্যামাউন্ট, হ্যাঁ। তবে ওইটা $100 কি সাথে সাথে পেয়ে যাবো? হ্যাঁ, অর্ডার করলে পেয়ে যাবা। হ্যাঁ, নিচে আবার এই যে অ্যাফিলিয়েটের জন্য ইয়া দেখছিলাম, ওটা কিসের আসলে? ওটা সেলার অ্যাফিলিয়েট না, ওটা বায়ার। তাহলে ভাইয়া আমরা মানে আমাদেরকে দিয়ে এরকম $100 নিয়ে নিতে পারি না? $5 অর্ডার করে? না, ওরা বুঝতে পারলে তো ঝামেলা আছে। অর্থাৎ এই আইপি মিলে গেছে, বা আমার এরকম হয়েছে, আমি একটা এক্সপিরিয়েন্স বলি। 2016-তে, হ্যাঁ, আমার প্রোফাইল থেকে আমি কিছু স্টুডেন্টকে মাঝে মধ্যে কাজ করাইনি। হ্যাঁ, তোমরা দেখছো কিছু বায়ারের বা রিভিউয়ার্স বায়ার, এরা সবাই আমার হয়তো কোনো না কোনো কাজ করছে, ঠিক আছে? তো যাই হোক, তো মনে করো এরকম একজনকে তুমি অর্ডার দিলা। অর্ডার দেওয়ার পর আমি তখন অন্য একটা ইনস্টিটিউটে ছিলাম মেন্টর হিসেবে, সেখানে আমি একটা স্টুডেন্টকে এরকম অর্ডার করছিলাম। তো অর্ডার করার মিনিমাম 3.5 মাস পরে
আমি তো অর্ডার করছি অফিসে বসে, অফিসের একটা আইপি অ্যাড্রেস আছে না, তখন আইপি অ্যাড্রেস ট্র্যাক করতো। ওই স্টুডেন্টটা যখন ওই ইনস্টিটিউটে ঢুকছে দেখা করার জন্য, অনেকদিন পরে আসছে, তা আসার পর আইপি যখন মিলে গেছে, মোবাইল ফোনে ছিল, তাও মোবাইল দিয়ে ওই ওয়াইফাই তে লগ ইন করছে। তো যখনই দেখছে যে এই যে অর্ডারটা দিছি দুজনের আইপি একই, অর্থাৎ সেম লোকেশন থেকে, দুইটা অ্যাকাউন্টে ক্যান্সেল, আমার বাইরের অ্যাকাউন্টও ক্যান্সেল, সেলারের প্রায় 50-60 অর্ডার করা সহ অ্যাকাউন্টও ক্যান্সেল। সো কেউ এভাবে নিজেদের মধ্যে অর্ডার নেওয়া নেওয়া করো না, দেখা হবে না এরকম কোনো ব্যাপার না, অনেক সময় দেখা হয়ে যেতে পারে। আইপি যদি সেম হয়ে যায় অ্যাকাউন্ট কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, বুঝতে কারো হবে এরকম যে অর্ডার নিতেই হয়, এরকম অর্ডার বাইরে যদি কেউ থাকে পরিচিত, বাইরে কাউকে দিয়ে অর্ডার নিতে পারো, ঠিক আছে? আচ্ছা ভাই, বুঝতে পারছেন কিভাবে যে ওই ইস্যুটাতে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড সাথে করা হয়েছে? সাথে ক্যান্সেল হয়ে গেছে। তো আমি মানে ও আইসা আমার সাথে দেখা করছে, দেখা করার পরে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছে, ভাই আমার তো ফাইবার একটা অর্ডার পাইছি, এটাতে একটা ঝামেলা আছে। এবার বলে ভাই আমার তো অ্যাকাউন্টটা মানে ডিসেবল হয়ে গেছে। আমি বললাম আচ্ছা, এবার আমি আমার ল্যাপটপ ওপেন, আমারও দেখলাম নোটিফিকেশন ডিসেবল, সাথে দুজনেরটা ডিসেবল। মানে সেম আইপি তে এসে আপনারা দুজনেই সেম আইপি তে ল্যাপটপ ওপেন করছিলেন নাকি? হ্যাঁ রাইট। ভাইয়া সিম নেটওয়ার্কের ক্ষেত্রে তো কোনো সমস্যা ট্র্যাক হবে না। করে ভাইয়া মাস্করেডিং একটা এটা কি বিষয় ভাইয়া আছে, মানে যখন ফাইবারের লোকাল অ্যাপসে থেকে ঢুকতে হয়? মাছ বাজার আর আমি বলি আইপি অ্যাপস দিয়ে হোক আর ল্যাপটপ দিয়ে হোক, ভালো হতো না। যখনই আইপি তে সেম আইপি পাবে তখনই ঝামেলা। সোজা কথা, এই ধরনের রিস্কে যাবাই না, পরিচিত কারো কাছ থেকে অর্ডার নিবা না, বাংলাদেশে কারো কাছ থেকে অর্ডার নিবা না। নিতে হলে বাইরে যদি কেউ থাকে পরিচিত, ওরে বলবা তুমি একটা অ্যাকাউন্ট খুলো বিদেশ থেকে, অ্যাকাউন্ট খুলে আমাকে একটা অর্ডার করো, এরকম। না আমি এরকমটা বলতেছি না, মানে বলতেছি ধরেন আমার আরেকটা ফ্রেন্ডও ফাইবারে কাজ করে, তো ওরও অ্যাকাউন্ট আছে, সেলার অ্যাকাউন্ট, আমারও সেলার অ্যাকাউন্ট আছে। তো কোনো কারণে আমি ওর ওখানে যে আমার ফাইবার অ্যাপস আছে, কিন্তু আমি অ্যাপসে ঢুকলাম না, জাস্ট ওর ওয়াইফাইটা ফোনে কানেক্ট করলে কি সাথে সাথে আইডি মানে আইপি ট্র্যাক হয়ে যাবে, এরকম কিছু কি? হ্যাঁ, কিন্তু তুমি তো অর্ডার নাও নাই, তাহলে সমস্যা নাই তো। এখন তো সেম আইপি তে মাল্টিপল, আমাদের অফিসে এখন 5টা অ্যাকাউন্ট একই আইপি তে চলে, সমস্যা নাই তো, বুঝো নাই? ভাই আমরা যদি রিভিউ কিনি তখন কি সমস্যা? সেটাই বলতেছি, রিভিউ যদি কারো কাছ থেকে নাও বা কিনো, না দেশি কেউ না, বিদেশি কারো থেকে নিলে সমস্যা নেই, ঠিক আছে? তার মানে আপনি এখন বলতেছেন একটা রিয়েল আইপির আন্ডারে 5টা অ্যাকাউন্ট চলতে পারে বা 2টা অ্যাকাউন্ট চলতে পারে। মাল্টিপল অ্যাকাউন্ট টপিক শেষ করে কোশ্চেন নিলে ভালো হয়। যদি ডিফারেন্ট হয় কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা আজকে পেয়োনিয়ারটা কানেক্ট করে ফেলবো। পেয়োনিয়ারে ফাইবারে যদি কারো $30 উপরে অ্যাভেলেবেল থাকে, এরকম কেউ কি শেয়ার করতে পারবা যার পেয়োনিয়ার কানেক্ট করা নাই ফাইবারের সাথে? ভাইয়া ভাই, পেমেন্ট তো ক্লিয়ার হয় নাই, মানে পেন্ডিং দেখাচ্ছে, $30 উপরে আছে। পেন্ডিং হলে হবে না। আচ্ছা ঠিক আছে, শেয়ার করো, আমি কানেক্ট করাটা দেখাই, উইথড্র করতে পারবো না হয়তো, কানেক্ট করাটা দেখাই দিই, বাট আমি ভিডিও দিয়ে দিচ্ছি। সবাই একটু দেখো, পেয়োনিয়ারটা লিংক করা ফেলো এখনই, এবং ওই যে আমাদের পেয়োনিয়ারে যে বিজনেস ইনফরমেশন লাগবে সেটা ঠিক করবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো। একটা রেকর্ড দিয়ে দেন। মানে এটা কানেক্ট করবে তারাই যাদের ডলার আছে শুধু। কানেক্ট এখন সবাই করবা, $30 হয়ে গেলে অ্যাভেলেবেল, তখন তোমরা উইথড্র করতে পারবা। এখন আমি তো অর্ডারই পেলাম না ভাইয়া। আচ্ছা, কানেক্ট করে ফেলো, অর্ডার পাবা। হ্যাঁ ভাই, একজন শেয়ার করো। আচ্ছা ভাইয়া, রেকর্ডটা দিয়ে দিন। ভাইয়া আমার এই পিসিতে তো আপনার কি ওই যে আগের একটা অ্যাকাউন্ট ছিল পেয়াদার, এখন কি এটাতে কি আমি যেই মোডে চালাচ্ছি, ঠিক আছে, যেই কি বলে মানে যেই ইয়াতে মানে আমার যেই সিঙ্কে মানে ফাইবার ওপেন করা আছে, ওই সিঙ্কে আমার আপনার পেয়াদারে করা, হ্যাঁ, দেন অন্য কম্পিউটারে আমি পেয়াদারে ভাইয়া স্ক্রিন হ্যাঁ দেখা যাচ্ছে। ওয়েট, আমার কথা শুনো, তুমি কি পেনের অন্য পিসিতে করছো না তোমার পিসিতে করছো? অন্য পিসিতে করছি। তাহলে অন্য পিসিতে ফাইবারে লগইন করে কানেক্ট করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মানে যে পিসিতে পেনের আছে ওই পিসিতে লগইন করবা। আচ্ছা ভাইয়া, ঢুকে যাও, আমরা একটা রেকর্ড দিয়ে দিচ্ছি আমরা কিভাবে আসলে Recording in progress. পেনের অ্যাকাউন্টকে ফাইবারের সাথে লিংক করাবো, এবং পেনের অ্যাকাউন্ট লিংক করানোর পর পেনের অ্যাকাউন্টে একটা বিজনেস ইনফরমেশন আছে সেটা ভেরিফাই করব, ঠিক আছে? সবার প্রথমে ভাইয়া payoneer.com এ একটু লগইন করো এবং fiber.com এ লগইন করো। সবার কাছে রিকোয়েস্ট, কেউ পেয়োনিয়ার এর আইডি পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করবা না। আমি অনেক বড় বড় ধরা খাইছি পেয়োনিয়ার এরকম লিংক করাই, মানে ব্রাউজারে সেভ করে। ব্রাউজারে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কুকি, আমার একটা পাসওয়ার্ডের উপর একটা
ভিডিও সেশন হয়েছে দেখছো সবাই ডিবিসি তে? হ্যাঁ হ্যাঁ, পেওনিয়ার ভল্টে রাখা যাবে জোহো ভল্ট অথবা হ্যাঁ প্লাস প্লাস জোহো ভল্ট, আমি পার্সোনালি জোহো ভল্ট ইউজ করি, চমৎকার। সো এইভাবে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল ইউজ করবা, ব্রাউজারে কখনোই পাসওয়ার্ড সেভ করবা না। আমরা বিভিন্ন এখন সমস্ত ওয়েবসাইটে কুকি, লাস্ট প্রেস আছে, যেমন লাস্ট প্রেস একটা আছে, লাস্ট পাসের রেটিংটা একটু খারাপ ভাইয়া, হ্যাঁ ও অনেক সময় পাসওয়ার্ড লিক করে, এরকম রেপুটেশন আছে। সো লাস্ট শুনলাম করতে এখন নাকি প্রিমিয়াম এক মাস পরে প্রিমিয়াম ভাই আপনি যেটা বলতেছেন ওইটা কি আরেকবার বলবেন, ওটা কি পেইড? না না পেইড না, ফ্রি। আচ্ছা আমি দেখাচ্ছি ওটা, পাসওয়ার্ড আচ্ছা, ঠিক ম্যানেজমেন্ট আছে। দেখাচ্ছি আমি। আচ্ছা ভাইয়া পেনে লগইন করছে, আসো আমরা এখন ফাইবারের সাথে পেনেটা লিংক করায় ফেলি। তো ফাইবারে চলে যাও, ফাইবারে যাওয়ার পর তুমি আর্নিং বাটনে ক্লিক করো। আর্নিং এ ক্লিক করার পর আমরা দেখবো এখানে অপশন আছে দুইটা, ফাইবার রেভিনিউ কার্ড। এত স্লো কেন পিসি? আমার তো হইতে এখন স্লো দেখাচ্ছে হয়তো। তোমার তো লিংক করাই আছে। জি ভাইয়া, এখন কি করবো ভাইয়া? আরে লিংক তো করাই আছে, আমি বলছি লিংক করা নেই এরকম একজন। তোমার এটা যখন Link- অ্যাভেলেবল হবে, ভাই আমি লিংক করা নেই তো, মানে এই পেনের সাথে লিংক করা আছে তাই বলতেছেন? হ্যাঁ এই যে ফাইবার রেভিনিউ কার্ড ব্লার হয়ে আছে। আচ্ছা এই $30 ছাড়া করতে পারবো না, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। $30 কারো আছে এরকম আছে? Recording stopped. ভিডিও দিয়ে দেখা দিই। ভাই এই কথাটা বোধহয় অনেক আগে বলছিলেন। মনে করেন যে আমার যে প্রোফাইলের সাথে পেইনারটা কানেক্ট করলাম, কোনো কারণে ওই প্রোফাইলটা পরে ডিলিট করে দিলাম, আবার কি এই অ্যাকাউন্ট কি নতুন কোনো ফাইবার অ্যাকাউন্টের সাথে করা যাবে এই সেম? এটা কয়দিন দেখালাম, আমার প্রায় 7-8টা ফাইবার অ্যাকাউন্ট একই পেনের কার্ড। ভাই আমার একটা পেনিয়র প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার তো এনআইডি কার্ড স্মার্ট না, তা আমি স্মার্ট বাদে আমি সাবমিট করেছিলাম, তা ওরা আন্ডার রিভিউ তো রাখছে তো প্রায় 6-7 মাস ধরে, তা আমারটা অ্যাপ্রুভ করে নাই। সেক্ষেত্রে আমি আমার ওই পেনিয়র অ্যাকাউন্টটা আমি ক্যান্সেলেশন করে দিছি, যে আমি ওইটা করতে পারছি না, এইটা আমি ক্যান্সেল করে আমি আমার নতুন আইডি দিয়ে আমি করতে যাচ্ছি। সেটা আমি রিকোয়েস্ট সেন্ড করেছিলাম, এরপরে ওরা আর আমার কোনো মেসেজ টেসেজ কোনো মেইল টেল কিছুই করে নাই। সেক্ষেত্রে আমি যে পেনিয়র আগের যে পেনিয়র অ্যাকাউন্টে যে আমার মেইল বা আমার ফোন নাম্বার দিয়েছিলাম, সেক্ষেত্রে কি এখন কি আমি নতুন পেনিয়র অ্যাকাউন্ট খুলতে গেলে কি আমার সেম ফোন তোমার ওই নাম্বার পিসি না, তোমার বেস্ট হচ্ছে তোমার ইনফরমেশন দিয়ে পেনের অ্যাকাউন্ট না করা, ঠিক আছে? আর পেনের অ্যাকাউন্ট ডিসেবল করছো কেন? তো পেনিয়র অ্যাকাউন্টটা ওইটা হচ্ছে বা ওই মানে আন্ডার রিভিউতে রাখছে প্রায় 6-7 মাস ধরে, এই জন্য পরে আমি ওইটা আচ্ছা, প্রথমে অন্য কারো নাম রিভিউতে দে? থাকে ভাইয়া, ওটা রিভিউতে থাকে, যখন টাকা ট্রানজাকশন করে তখন এটা অ্যাকসেপ্ট হয়ে যায়। আচ্ছা যাও, ডিসেবল তো করে দিছে, অন্য একটা পেনের অ্যাকাউন্ট করো, অন্য কারো নাম দিয়ে, ঠিক আছে? হ্যাঁ আমার কথা শুনো, সেটা তোমার ফাইবারে কাজ করতে ভালো লাগতেছে না, বা তোমার দুইটা ফাইবার আছে, আরেকটা ফাইবার আছে, হ্যাঁ? সো এই সমস্ত ক্ষেত্রে মানে তোমার পিসি যদি ডিফারেন্ট হয় কোনো সমস্যা নেই, তুমি মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট থেকে একই পেনের দিয়ে ভিডিও করতে পারবা, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এমনি কোনো সমস্যা না, আমার অন্য আলাদা আলাদা দুইটা অ্যাপ্রুভ পেনিয়র অ্যাকাউন্ট আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এমনি আমার নিজের ফাইবার অ্যাকাউন্টে কি আমি অন্য জনের আরেকজনের নামের পেনিয়র হ্যাঁ অ্যাকাউন্ট কি তাও করতে পারবা। পেনের টু ফাইবার লিংক করতে, ফাইবার ডাউনলোড ছেড়ে দিবে পেনের কাছে, কোনো সমস্যা নেই। পেনের থেকে আচ্ছা, উইথড্র করতে ব্যাংকে ওই পেনের আর ব্যাংকের ইনফরমেশন সেম থাকা লাগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমাদের যাদের ব্যাংকের ইনফরমেশন সেম না তারা কি করব? কেন ব্যাংকের ইনফরমেশন সেম নেই? আমাদের অ্যাকাউন্ট খুলি না, খুলবো পরে, খুললেন না যে অ্যাড করে খুলে দেখাবে পরে যখন উইথড্র করবা তখন ব্যাংক অ্যাকাউন্ট যাতে সেম থাকে, ঠিক আছে? ওকে ভাই, অ্যাড করার কোনো ভিডিও থাকলে ভাই দিয়ে দেন পরবর্তীতে। আচ্ছা আচ্ছা, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে, এই যে এই সেলারটার ভিডিওটা কয় মাস আগের বলো? এটা কয় মাস আগের ভিডিও? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 6 মাসের মধ্যে। কার স্ক্রিন শেয়ার করছি দেখো, এই যে ইব্রাহিম, ও টপ রেট হয়েছে, সাকসেস স্টোরিজে যারা পোস্ট ফলো করো তারা আশা করি দেখছো, টপ রেট হয়ে গেছে। সো ওকে নিয়ে নেক্সট উইকে লাইভ আছে, এলিট লাইভ। সো দেখো 6 মাসে টপ রেটেড। সো ট্রাই করবা, ট্রাই করার মতো, যা করবো একবার উঠে ফেলাবো এরকম। আচ্ছা লিংক করাটা দেখি। টপ রেটেড ধরে রাখতে হলে মানে টপ রেটেড এরা কত ডলার ইনকাম করে পার মান্থ? টপ রেটে হচ্ছে তোমার টপ রেট পার মান্থ না, টপ রেটের শর্ত খুব সহজ, আপওয়ার্কে তোমার $1000 আর্ন করতে হবে, আর হচ্ছে 3 মাসের ওল্ড অ্যাকাউন্ট এবং জব সাকসেস রেশিও 90 এর উপরে। এই ভাই কি টপ রেটেড কি ফাইবারে নাকি এতে? আপওয়ার্কে। আচ্ছা এবার দেখো আমার ফাইবার, হ্যাঁ অ্যাজ এ ফ্রিল্যান্সার মানে বিগিনার ফ্রিল্যান্সারদের জন্য মানে ফাইবার সাজেস্ট করবেন নাকি আপওয়ার্ক? বিগিনারদের জন্য ফাইবার ভালো, আর আপওয়ার্কও খারাপ না। আপওয়ার্ক যারা একটু ভালো ক্লায়েন্ট কমিউনিকেশন ভালো জানো, একটু প্রফেশনাল যারা,
স্মার্ট যারা তাদের জন্য আপওয়ার্ক বেস্ট, ঠিক আছে? ভাই ফাইবার প্রোর জন্য কি কোনো আমি দেখাবো টপিক আছে আমার। আউট অফ টপিক দেখো, ঠিক আছে করে নিলাম। এবার দেখো আমরা এই যে ফাইবারে কই গেছি, আমরা গেছি পেনিয়ারে, তাই না? ফাইবারে গিয়ে আর্নিং এ গেছি। এই ভাইয়ার অ্যাকাউন্টে $30+ অ্যাভেলেবেল আছে। যখন তোমাদের অ্যাকাউন্টে $30+ অ্যাভেলেবেল হবে তখন তোমরা ফাইবার রেভিনিউ কার্ড বা পেনিয়ারটাকে লিংক করাইতে পারবা। এখানে এই ব্যাংক ট্রান্সফার, ফাইবার রেভিনিউ কার্ড দুইটাকে আবার একই ভাইবো না পেনের সাইন দেখে। এই ব্যাংক ট্রান্সফার মানে তোমাকে তুমি এটা যদি কানেক্ট করো পেনিয়ারে পাঠাবে, কিন্তু তোমার $3 করে কাটবে, ঠিক আছে, পার ট্রানজাকশনে। এটা দরকার নেই, সবাই ফাইবার রেভিনিউ কার্ড এটাই তোমরা কানেক্ট করবা, ঠিক আছে? এখানে রেভিনিউ কার্ডে টাকা কাটবে না, ডলার কাটবে না? হ্যাঁ কাটবে $1 করে পারজ্য। হ্যাঁ, আর আর্জেন্ট উইথড্র দিলে মানে 30-40 মিনিটে পাইতে চাইলে $3। ভাইয়া এখন সবগুলোতে $3 কাটে, রিসেন্টলি এটা করেছে গত মাস থেকে, কি বলো সবগুলোতে $3 কাটে। জি ভাই, ফাইবার থেকে মেসেজ করেছিল। হ্যাঁ সেটাই শুনতেছি ভাই, পেনিয়ারে সবাইকে $3 কাটতেছে ভাই, আপনি যেখান থেকে ট্রানজিশন করেন না মানে কেন। যে কোনো উইথড্রতেই, মানে যে কোনো অ্যামাউন্ট উইথড্রতেই। জি ওকে, আপডেট হইলাম ভাই, ফাইন। আচ্ছা এবার দেখো এখানে আমাদের এসএমএস করতে হচ্ছে ভেরিফাই করার জন্য। আচ্ছা এসএমএস করলাম, এসএমএস এর পর কোড আসলো, কোড ভেরিফাই করে ফেললাম। ইমেল বলবে চেক করতে। দেখো ওদের কিন্তু সিস্টেমটা খুব ভালো, অর্থাৎ কোনো হ্যাকার যদি এরকম হ্যাক করতে চায়, ওকে ফাইবার হ্যাক করতে হবে, ইমেল হ্যাক করতে হবে, পেনের হ্যাক করতে হবে। এখন এখানেও কনফার্ম করতেছে যে আসলে তোমার ইমেল মোবাইল যেটা যাবে যেটা হচ্ছে পেনের অ্যাকাউন্ট, যে মোবাইল নাম্বার দিয়ে খুলছি সেই নাম্বারে তো মেসেজ যাবে। ফাইবার এটা ফাইবার কনফার্ম করছে, ফাইবার তোমার ফাইবারে মোবাইল ভেরিফাই করছো না ওটা দিয়ে। আচ্ছা এবার দেখো যে ফাইবার থেকে মেল চলে আসছে, তুমি কি কনফার্ম করতেছো আসলে এটা তুমি? ইয়েস, ক্লিক হিয়ারে ক্লিক করলাম, এখন আমার কানেক্ট করার ওয়ে চলে আসবে। ওকে, এখন আমরা এই যে দেখো গেট স্টার্টেড এরকম একটা অপশন পাবা, অর্থাৎ পেনের কার্ড অ্যাড করার জন্য গেট স্টার্টেড ক্লিক করবা। গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে দেখো নতুন অ্যাকাউন্ট করার অপশন আছে। আবার যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে হাতের ডান দিকে অলরেডি হ্যাভ এন পেনের অ্যাকাউন্ট, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে হাতের ডান দিকে ক্লিক হিয়ারে ক্লিক করব। ক্লিক হিয়ারে ক্লিক করলে আমাদের পেনের লগ ইন করতে বলবে। লগ ইন করার পর কানেক্টেড, শেষ। এখন তুমি যদি ফান্ডিং সোর্সে যাও দেখবা তোমার এই যে অ্যাক্টিভিটিস থেকে ফান্ডিং সোর্স, এখানে গেলে দেখবা তোমার ফাইবার অ্যাকাউন্ট লিংক হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা টাকা ট্রান্সফার করব আবার ব্যাংকে। হ্যাঁ ব্যাংকে, অথবা তোমার কোনো পেনের যদি পরিচিত কেউ থাকে তাকেও দিয়ে দিতে পারো। আচ্ছা যেমন আমাদের ডলার লাগে অনেক, আলমগীর আমাদের ডলার ম্যানেজমেন্ট করে, সো কারো যদি ডলার অ্যামাউন্ট থাকে। আলমগীর ভাইয়ের নাম্বারটা আমরা জানি না, আমরা একটু প্রয়োজন ছিল এই ডলারের বিষয়ে। দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আমি আগে লিংক করানো দেখাই, তারপর পেনের থেকে কিভাবে উঠাবা সেটা দেখাই দিচ্ছি। তো এখন এটা জাস্ট লিংক হইছে, তাই না? ডলারটা তো এখনো যায় নাই ফাইবার থেকে পেনিয়ারে, তো এখন যাবে। আবার আসবো আর্নিং এ, আবার ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করব। ইমেল ভেরিফাই হয়েছে, এই যে আবার ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করছি, ও বলছে কত ডলার উইথড্র করবা, যা আছে অ্যামাউন্ট দিলাম, কনফার্ম এন্ড উইথড্র। আচ্ছা ভাই আমার আছে $100, আমি এখন চাচ্ছি $50 দেওয়া যাবে? ফাইবার থেকে একবারে পাঠিয়ে দিবে, মানে সম্পূর্ণটা? হ্যাঁ, পেনের থেকে তুমি ভাগ ভাগ করে উঠাতে পারবা। আচ্ছা আচ্ছা এবার দেখো আমাদের পেনের কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিছুক্ষণ লোড চলে আসবে। হ্যাঁ যে চলে আসছে $32, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই তাইলে নাকি সময় নেওয়া অনেক, ওরা 3 দিন সময় দেয়? না এর জাস্ট 3 দিন তো বলে, দিয়ে দে কিছুক্ষণের মধ্যে দিয়ে দে। আর পেনের থেকে ব্যাংকে আসতে সময় লাগবে, ঠিক আছে? বা পেনের টু পেনের সময় লাগে না, পেনের থেকে ব্যাংকে আসতে হয়তো লাগতে পারে কিছু, প্রথম উইথড্রতে 3 দিন লাগতে পারে। আচ্ছা পেনের কার্ড হলে বাংলাদেশে কোন কোন সাপোর্ট করে? বুথ গুলো যেখান থেকে উঠায় সবাই? সব বুথ সাপোর্ট করে, মাস্টার কার্ড আছে এরকম সমস্ত বুথে সাপোর্ট করবে। আচ্ছা এবার দেখো আমাদের ফাইবার থেকে পেনের উঠাই ফেলছি, মিনিমাম অ্যামাউন্ট কত? 30, ঠিক আছে? আচ্ছা ভাইয়া এখন এই যে আমরা যে ডলারটা আনলাম না আমার অ্যাকাউন্টে, এটা যদি আমার কার্ড থাকে কার্ডে তো অটোমেটিক চলে আসবে, রাইট? হ্যাঁ কার্ডে অটো চলে আসবে। তাহলে এই কার্ড তো আমরা মানে যে কোনো বুথে গিয়ে ইউজ করলে টাকাটা উইথড্র করতে হ্যাঁ পারতেছি। কার্ড উইথড্র করতে পারবা, তাহলে তার ব্যাংক উইথড্র লাগতেছে না? না লাগতেছে না। আচ্ছা এবার দেখো এক মিনিট দাও, কার্ডটা কিভাবে পাবো ভাই আমরা? আমি কার্ডে আসিনি তো এখনো, দাঁড়াও না।
সবার প্রথমে আমার পেনের অ্যাকাউন্টে আমাদের ফার্স্ট উইথড্র দেওয়ার জন্য অন্ততপক্ষে $250 মার্কেট প্লেস থেকে আনার পর প্রথম উইথড্র দিতে পারবা। আগে এটা ওপেন ছিল, যে কোনো মানে $50 উপরে হইলেই পাঠাতে পারতা, কিন্তু এখন প্রথমবার উইথড্র করতে নতুন সিস্টেম, এটা $250 উপর হবে না, $250 নিচে হবে না। কেউ যদি মনে করে আমার ফ্রেন্ডের পেনের আছে, আমি পেনের টু পেনের সেন্ড মানি করে আমার অ্যাকাউন্টে দেখাইলাম, তাইলে হবে না। মার্কেট উইথড্র $250 প্লাস, তারপরে ফার্স্ট আর্নিং হাতে পাবা। ক্লিয়ার? সো যারা চিন্তা করতেছে আমি 2-3টা কাজ করব, $50-60 হবে, চলে যাবে এই মাসটা, তাদের জন্য দুঃসংবাদ, কারণ $250 পর্যন্ত ওয়েট করা লাগবে। ঠিক আছে? ক্লিয়ার? মানে আমি ফাইবার থেকে যে কোনো মানে $32 উপর হলে আমি সেটা আমি পেনরে নিয়ে আসতে পারবো, বাট পেনর থেকে উইথড্র করতে হলে $250 লাগবে $250 লাগবে নতুন অবস্থায়। হ্যাঁ, নতুন অ্যাকাউন্টে। হ্যাঁ, আচ্ছা, ভাই ফাইবার থেকে যদি ডিরেক্ট আমি লোকাল ব্যাংকে যদি পাঠাই, যেটাই করি না কেন ওটা $250 বোধহয় লাগবে। ফাইবার থেকে ব্যাংক ট্রান্সফার দিলেও পেনের হয়ে আসবে, ডাইরেক্ট ব্যাংকের তো কোনো অপশন নেই। ডাইরেক্ট ব্যাংকের অপশন কি দেখছো তুমি? এখানে কি কি অপশন আছে? পেপাল, ব্যাংক ট্রান্সফার, ফাইবার রেভিনিউ কার্ড। পেপাল তো পেপালই, ব্যাংক ট্রান্সফারটা পেনের দিয়ে আসবে। পেনের আইকন দেখতেছো না, এটা পেনের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, সংবাদপত্রে দেখছিলাম পেপাল নাকি আসতেছে বাংলাদেশে, এটা কবে? আরে এগুলা ফেক, এগুলো আসতেই আছে। আচ্ছা ভাই, যারা ওই আগে $100 উইথড্র করছে তারা কি পারবে নাকি? আগে একবার উইথড্র করলে যে কোনো অ্যামাউন্টে উইথড্র করতে পারবা। ঠিক আছে, সমস্যা নেই। ভাই আমার একটু ফেয়ার অ্যাকাউন্টটা একটু সমস্যা হচ্ছে। ভাই আমার আগের হচ্ছে প্রায় $135 উইথড্র করা ছিল। এই সমস্যা নেই, তুমি 50-এর উপরে হইলে উইথড্র করতে পারবা। ভাই আমার ফেয়ার অ্যাকাউন্টে একটু সমস্যা আছে, একটু দেখবেন। আচ্ছা, একটু পরে দিচ্ছি, শেষ করে এই টপিক। আচ্ছা, এবার দেখো আমাদের এই যে কত আমরা উইথড্র করলাম, $250 পর্যন্ত ওয়েট করতে হবে। $250 উইথড্র করার জন্য অপশন হচ্ছে দেখো উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট। উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট দিলে কি হবে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারবা। ব্যাংক অ্যাকাউন্ট এখন লিংক করার জন্য কি করতে হবে, এই যে আচ্ছা ব্যাংক অ্যাকাউন্টে তো এখন কোনো অপশন নাই। দেখো ওই যে $250 হওয়ার পরে টু ব্যাংক অ্যাকাউন্টে দিলে ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবা। আর আরেকটা অপশন হচ্ছে পেতে গিয়ে মেক এ পেমেন্ট, অর্থাৎ তোমার পরিচিত কারো মানে পেনের আছে, এরকম কারো সেন্ড মানি, সোজা কথা বিকাশ টু বিকাশ সেন্ড মানি করো না, ওরকম মেক এ পেমেন্ট দিলে পেনের টু পেনের যাবে, টাকাটা পাইলা, টাকাটা পাওয়ার পর বিকাশে পাঠিয়ে দিল। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কোডবিন বিডিতে সাকসেস স্টোরিজ অনেকে পোস্ট করে, ডলার এখানেও প্রথম অবস্থায় যারা একদম ফ্রেশার পেনরে $250 নিচে হবে না ভাই, $250 ফিক্স। আচ্ছা ভাইয়া তাহলে ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা ভাইয়া, মানে 250, এই যে আমরা যে ডলারটা এখন উইথড্র করতেছি, মানে মেকে পেমেন্ট দিয়ে অন্য কারো অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে, যে কয় টাকা নিচ্ছি, এই টাকাটা কি পরবর্তীতে এর সাথে অ্যাড হবে না? এর সাথে অ্যাড হবে মানে 250, তখন কি 250 ফিস দিতে হবে? না না, আমার কথা শোনো, তোমার 250 আর্নিং হইলে তুমি যে কোনো অ্যামাউন্টে উইথড্র করতে পারবা। 50 মানে পেনের লিমিট হচ্ছে মিনিমাম 50 এর নিচে উঠানো যায় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধরেন আমার অ্যাকাউন্টে 250 প্লাস আর্নিং আমি করলাম, বাট 250 এটা হচ্ছে ভাইয়া অন্য কোনো মেকে পেমেন্ট অন্য কারো অ্যাকাউন্ট থেকে তুলে ফেললাম, দেন পরবর্তী দিকে আমি ছোট ছোট অ্যামাউন্ট উইথড্র দিতে পারবো কিনা? হ্যাঁ, এরপরে 50 এর উপরে যে কোনো অ্যামাউন্টে উইথড্র করতে পারবা। ফার্স্ট উইথড্র কিন্তু হ্যাঁ, মানে 250 জমার পর তুমি ছোট অ্যামাউন্ট উইথড্র দিতে পারবে, 250 দিতে হবে এরকম না। ঠিক আছে, আচ্ছা মানে 250টা হচ্ছে তোমার অ্যাকাউন্টে উইথড্র করার জন্য তুমি এলিজিবল হইলা, এবার তুমি 50 করে পাঠাও, সমস্যা নেই। না ভাই, আমি কিন্তু না সেটা বলি না, আমি বলছি যে এলিজিবল হওয়া পর্যন্ত আমি যদি অন্য কারো অ্যাকাউন্ট থেকে ভাই মানে তার কাছে ধরেন যে $50 আছে, হ্যাঁ $250 হয় নাই, কিন্তু সেই $50 তার একটা ফ্রেন্ডের কাছে ট্রান্সফার করলো, না না, তারপরে ট্রান্সফার তার করতে হবে ফ্রেন্ডের কাছে মার্কেট প্লেস থেকে উইথড্র $250 হইতে হবে। ঠিক আছে জি। আচ্ছা, এবার আমরা দেখো এখানে উইথড্র টু আমরা কোন একজনকে আমি পেমেন্ট করতে যাচ্ছি। সো পেমেন্টের সিস্টেমটা হচ্ছে যে টু এ রিসিপিয়েন্ট অফ দ্য পেনের অ্যাকাউন্ট, দেখছো অফ করে রাখছে, এটা কখন পারবা? $250 হওয়ার পর। এবার উইথড্র টু ব্যাংক একই, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছিলাম পেয়াদের আমরা। না, ব্যাংক এখন অ্যাড করো নাই, করতে পারবা যে কোনো সময়, এটা সমস্যা না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আমি তো মনে করছিলাম কোথাও সম্ভবত।
অন্য একটা দিছিলাম, সমস্যা নেই। তুমি উইথড্র করার সময় তুমি এই যে ড্রপ ডাউন থেকে ব্যাংক চুজ করে দিবা, যে এখানে ধরো তোমার 3টা 4টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, 2 তে গিয়া ব্যাংক অ্যাকাউন্ট তুমি ব্যাংকে শেয়ার না দিয়ে এখন অন্য ব্যাংক দিবা, সেটা অ্যাড করে এখান থেকে ড্রপ ডাউন থেকে চুজ করে দিবা কোন ব্যাংকে উইথড্র করবা, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল একটা। আর ডলার ট্রানজাকশন নিজ দায়িত্বে করবা, অর্থাৎ করবেন বিডি কোনো একটা স্টুডেন্ট বললো যে ভাই ডলার লাগবে, দিয়ে দিলা, ডলার পাইলা না, নিজ দায়িত্বে হ্যান্ডেল করতে হবে এগুলো, ঠিক আছে? এরকম অনেকগুলো ইস্যু হয়েছে। সো পরিচিত কেউ যদি না হয়, যাকে তুমি যার একটা এনআইডি কার্ড রেখে দিতে পারো বা বাসার অ্যাড্রেস এরকম, বা যাকে রিচ করতে পারবা এরকম কারো কাছে ট্রানজাকশন করবা। এরকম অনেক কেস হয়েছে অনেক স্টুডেন্টের, ঠিক আছে? খুব সাবধান। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো, আমরা এই ভিডিওটা দিয়ে দিচ্ছি না, এই ভিডিওটা দিলে ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে তোমাদের। ভাই আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যেটা ওই যে আমার যে আগের পেওনিয়ার অ্যাকাউন্টটা ছিল ওটা হচ্ছে এখন হচ্ছে ব্লকড আছে, তা আমি কি এখন নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে কি আমি আমার পিসি দিয়ে খুলতে পারবো নাকি না, অন্য? ওই পিসিতে আর কোনো অ্যাকাউন্ট করতে পারবো না। আচ্ছা আচ্ছা। ভাইয়া আজকে টপিকস কি এই পর্যন্তই? একটু ছোট আছে, আমি শেষ করিনি। আচ্ছা ভাই, ওরা কি আইপি ট্র্যাক করে নাকি, মানে তাহলে কি MAC ভাইয়া address track আগামীকাল করে থেকে ওরা? 1 to 1 বসবেন? হ্যাঁ, কালকে রাত্রে 12টা থেকে আমি 10 জন করে ডাক দেবো, কেউ যদি মিস করো আমার দায়িত্ব নাই, মানে আমি আর ভাই পরে। এটা কি রোল সিরিয়াল ভিত্তিক যাবে? হ্যাঁ, আমি একটা এই 8 জনের যে ফর্মটা দিছিলাম তোমাদের, ওই যে 140 জন গিগ ফেভারিটের যে ফর্মটা আছে না, হ্যাঁ ওইটা ধরেই আমি 10 জন করে ডাকবো, ঠিক আছে? উপর থেকে। ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার পেওনিয়ার অ্যাকাউন্টে যে আগে যে ফোন নাম্বারটা ছিল ওই ফোন নাম্বারটা কি আমি ইউজ করতে পারবো আবার? না না না, ওটা ইউজ করতে পারবো না। আচ্ছা ভাই, এটা রিলেটেড একটা কথা কোশ্চেন। ভাইয়া, আমি যদি ভাইয়া, মানে ওরা বুঝি। এটা ভাই কি একটু ওরা ভাই কি একটু চুপ থাকেন ভাই, আমি বুঝতে পারিনি, একটু আরেকবার বলবেন? না, ওটা ইউজ করতে পারবা না তো ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। তবে এটা রিলেটেড কোশ্চেন করি, আমি যদি মানে ওরা কি আইপি অ্যাড্রেস ট্র্যাক করে নাকি আপনার ম্যাক অ্যাড্রেসের যে ওরা ম্যাক আইপি দুটো ট্রেস করে। পেনের খুবই ডেঞ্জারাস, খুবই বাজে জিনিস। ও মাল্টি অ্যাকাউন্টের ক্ষেত্রে খুবই সিরিয়াস, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এটা এই অ্যাকাউন্টটা অন্য জায়গায় ক্রিয়েট করে, অন্য একটা পিসিতে ক্রিয়েট করে পরে আমি আমার পিসিতে ইউজ করি, না, তাহলে ওইটা তোমার পিসিতে লগইন করার সাথে সাথে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, পেনের সেকশনটা কই গেলাম? পেনের এই দুটো কোশ্চেন আনসার করছি না? আমি পেনের অ্যাকাউন্ট মাল্টিপল ফাইবার অ্যাকাউন্টে করতে পারবো, ইয়েস পারবা। ভেরিয়াস মার্কেট প্লেসে করতে পারবা, ইয়েস পারবা। আচ্ছা, উইডো মেথড তো 3টা বুঝছো, একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, আর একটা হচ্ছে পেনের টু পেনের সেন্ড মানি যেটা বললাম, আর একটা হচ্ছে মাস্টার কার্ড। আর মাস্টার কার্ড অর্ডার করতে তোমার পেনের অ্যাকাউন্টে মার্কেট প্লেস থেকে $100 উইথড্র করলেই হবে, ঠিক আছে? $100 উপরে উইথড্র করলে তুমি একটা মাস্টার কার্ড অর্ডার করতে পারবা। মাস্টার কার্ড অর্ডার করলে প্রত্যেক বছরে $29 চার্জ দিতে হবে। তবে আমি প্রিফার করি সবসময় মাস্টার কার্ড অর্ডার করা। ফিউচারে বিজনেস করতে পারো, বুস্টিং করতে হইতে পারে, আলি এক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট অর্ডার করতে চাও, তুমি মাস্টার কার্ডটা ইউজ করতে পারো। বা তোমার ছোট ছোট অ্যামাউন্ট লাগতেছে, $10 লাগতেছে, তুমি যে কোনো বাংলাদেশে যে কোনো বুথে যাবা, বুথে গিয়ে পেনের কার্ডটা দিবা, দেওয়ার পর হচ্ছে তুমি করবা, প্রত্যেক ট্রানজাকশনে মাত্র $15 করে কাটবে। সো খুব ভালো একটা অপশন। সো কার্ড সবাই নেওয়া উচিত। $29 খরচ হবে ইয়ারলি, এটা কোনো ব্যাপার না। সো কার্ডটা সবাই নিয়ে অর্ডার করে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, পেনের এখন একটা ভার্চুয়াল কার্ডের অপশন করছে, ঠিক আছে? সো হ্যাঁ, কার্ড নাকি হয়, মানে এই নষ্ট হয়ে যায় কিছুদিন পর পর। না, কার্ড নষ্ট হবে কেন? আমি বন্ধু 7টা কার্ড অর্ডার ড্যামেজ করে দেয়। ভাই কয়টা কার্ড লওয়া যাইবো? পেনের তুমি ফ্রিতে 6টা কার্ড নিতে পারবা, তারপর পে করা লাগবে। আচ্ছা, আর পেনের তোমার কার্ড হ্যাক হইতে পারে বা ঝামেলা হইতে পারে। আচ্ছা, পেনের আইডি পাসওয়ার্ডটা এই যে আমি ইউজ করতেছি, হ্যাঁ হ্যাঁ ভাই, পাসওয়ার্ড আইডিটা একটু দেখাই দিয়েন। সোহো ভল্ট, এটা ইউজ করবা, দিস ইজ গুড। এই লিংকটা কি? জোহো ওয়ার্ল্ড। হ্যাঁ, গুগল করো জোহো ভল্ট ক্রোম এক্সটেনশন। এই যে আমাকে পাসওয়ার্ডটা এখান থেকে, এই যে জোহো ভল্ট থেকে আমি ধরাই দিলাম, অটো নিয়ে নিছে। সো যেটা ব্রাউজারে সেভ করতাম, ওটা ব্রাউজারে না করে জোহো ভল্ট নামে একটা এক্সটেনশনে সেভ করছি, ঠিক আছে? এটা কি সেফ ভাইয়া? এটা সেভ, হ্যাঁ। গুগল করো বেস্ট পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল। এগুলোতে রেটিং আছে, রেটিং এর আশপাশ অনেক পিছে। 4
জোহো 4.5, কিপারও 4.5। তবে কিপার থেকে জোহো কোম্পানিটার নাম অনেকে শুনছো আশা করি। জোহো অনেক পুরাতন একটা কোম্পানি এবং অনেক হ্যাঁ, নাম করা একটা কোম্পানি। জোহো তো 3.8, ওই আমার এখানে তো 4.5 দেখায়। আমার এখানে 3.8 দেখাচ্ছে। আমি গেছি হচ্ছে ইয়াতে ম্যাক যারা ইউজ করে। ইয়ার ভ্যারি করে, দেখেন ইয়ার আছে। আচ্ছা যাক, সমস্যা নেই, যার যেটা ভালো লাগে সিমিলার। লাস্টের হচ্ছে রিসেন্ট কিছু কেস আছে যেখানে আসলে ডিপ বা ডার্ক ওয়েবে কিছু পাসওয়ার্ড ওরা সেল করছে, এরকম হয়েছে। তো কারণ এখানে একটা মাস্টার পাসওয়ার্ড থাকে, ঠিক আছে? যে মাস্টার পাসওয়ার্ড মানে কি, ধরো আমি এখন জোহো ভল থেকে লগ আউট করে দিলাম মনে করো, ঠিক আছে? বা তুমি পিসি রিস্টার্ট করছো। সো জোহো ভল্ট এক্সটেনশন ইউজ করবা, গুগল করবা জাস্ট জোহো ভল্ট। ওটা অটোমেটিক কিছুক্ষণ পর পর লগ আউট হয়ে যায় মাস্টার পাসওয়ার্ডটা। হ্যাঁ, এটা তো ভালো। এই যে জোহো ভল্ট ক্রোম এক্সটেনশন ইনস্টল করবা। ইনস্টল করার পর ফার্স্টে তোমার একটা অ্যাকাউন্ট করতে হবে, মোবাইলে অথেন্টিকেশন দেওয়া লাগবে, ঠিক আছে? মোবাইলে একটা জাস্ট তুমি একটা অ্যাকাউন্ট করবা। অ্যাকাউন্ট করতে যা লাগে, আই হোপ ততটুকু স্মার্ট হইছো একটা অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য। 2 স্টেপ ভেরিফিকেশন ইয়ে করো নাকি? 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য মোবাইলে একটা ইয়া চাবে তোমার কাছে, ঠিক আছে? মোবাইলে স্ক্যানার আছে না, একটা স্ক্যানার নামাইতে বলবে ওরা, ঠিক আছে? স্ক্যানারটা দিয়ে স্ক্যান। আচ্ছা ভাই, কোন সময় মনে করেন এই মোবাইলটা 2 স্টেপের ক্ষেত্রে তো ম্যাকটাকেও ইন্টিগ্রেট করে নেয়। এখন কোনো করেন মোবাইলটা নষ্ট হয়ে গেল, আর একটা মোবাইল নিলে সেক্ষেত্রে প্রবলেম করবে না? আবার কিভাবে কি করবো 2 স্টেপই করতে? আগের মোবাইল তো চাইবে যে তোমার ওই ম্যাকের সাথে। না, আগের মোবাইল যাবে না, ও তোমার ওই মোবাইলে যে কোনো মোবাইল দিয়ে তুমি অথেন্টিকেট করে তুমি তোমার জোহো অ্যাকাউন্টে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারলে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো জোহো ভাই একই পিসিতে দুইটা সিঙ্কে দুইটা জোহো করা যাবে? হ্যাঁ, আমি তো এক সিঙ্কেই মানে 10টা সিঙ্কে একই জোহো অ্যাকাউন্ট ইউজ করি, বুঝো নি? ও আচ্ছা, মানে আমার 10টা সিঙ্কে যতগুলো পাসওয়ার্ড আছে একটা হ্যাঁ, যতগুলো পাসওয়ার্ড আছে একটা জোহোতে ঢুকতেছে সব, ঠিক আছে? মানে তাহলে এক্সটেনশন তো সবগুলো আপনার প্রত্যেকটাতে এক্সটেনশনটা একটা জোহো অ্যাকাউন্টই থাকবে, সেটাতে লগইন করবা, শেষ। এবার তোমার বিভিন্ন ব্রাউজার থেকে বিভিন্ন আইডি পাসওয়ার্ড গুলো একই জোহো অ্যাকাউন্টে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি, বাট হচ্ছে কি যে আপনার প্রত্যেকটা সিঙ্কের জন্য তো আলাদা আলাদা করে জোহো সেটআপ দেওয়ার দরকার নাকি? না, আমার তো জোহো অ্যাকাউন্ট একটাই। আমার একটা অ্যাকাউন্ট mia.03993, ওটা দিয়ে আমি একটা জোহো অ্যাকাউন্ট করছি। সো অন্য সিঙ্কেও যখন আমি জোহো অ্যাকাউন্ট ইউজ করতে যাব, ওই আগে জানি যেটা আছে সেটা দিব আইডি পাসওয়ার্ড। জোহো তো মাল্টিপল অ্যাকাউন্ট করব না, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে তোমার সবগুলো একই অ্যাকাউন্টে থাকবে। মানে এখানে একটা মাস্টার পাসওয়ার্ড হবে। প্রত্যেকটা সিঙ্কে আপনার ভাই সিঙ্কে আপনার তো ইনস্টল করতেই হবে ভাই, না হলে আপনি কেমনে করবেন? এটা সিঙ্কে তো কমন ক্রোম কোশ্চেন এক্সটেনশন ভাই। করবাই। আমি আলাদা আলাদা সিঙ্কের কথা বলছি। হ্যাঁ, আলাদা সিঙ্কে ইনস্টল না করলে কেমনে ভাই? একটু মাথার বুদ্ধি একটু খাটান কোশ্চেন করার আগে। এখানে এক্সটেনশনটা তো আমার ইনস্টল না করলে তো পাসওয়ার্ড নিবে না। ভাই আপনি কে? আচ্ছা, থামো। আল্লাহ, ওয়েট না রে ভাই, আপনি অনেক কথা বলতেছেন। আপনার চ্যাটে দেখেন আপনার নামে কমপ্লেন কতবার আসছে। আমি একদিন কথা বলতেছি বলে আপনার এটা টোটালি ডিস্টার্বড একেবারে। হ্যাঁ, থামো, এত ঝগড়াঝাটি করলে কেমন হবে? নিজেদের ব্যাচমেটদের মধ্যে ঝগড়াঝাটি করলে। আচ্ছা, তোমার যতগুলো সিঙ্ক ততগুলো এক্সটেনশন থাকবে, শেষ। সবগুলো এক্সটেনশনে আমি আমার একটা জোহো অ্যাকাউন্ট থাকবে, সেটা দিয়ে লগইন করব, সেই আইডি পাসওয়ার্ড গুলো থাকবে। আচ্ছা, বেসিক প্রবলেম দেখো, আমার এখানে দেখো কম্প্রোমাইজ দেখাবে। দেখো মানে আমি তো ব্রাউজারে আগে সেভ করতাম, এখানে কিছু সেভ হিস্টোরি আছে। জাস্ট দেখাই, পাসওয়ার্ড লেখো ভাই, অটো ফিলে যান, তাহলে পাবেন। হ্যাঁ, পাসওয়ার্ড লিখলে হবে। পাসওয়ার্ড অটো ফিলে গেলে হবে। কই গেল পাসওয়ার্ড? সব রিমুভ করছি নাকি? বামে অটো ফিল আছে, হ্যাঁ পাই। আচ্ছা, এই যে সমস্ত পাসওয়ার্ড ফেলা হয়েছে, ঠিক আছে? যেটা হইতো, আচ্ছা আমি আমার এখান থেকে দেখাই। সাফারি ব্রাউজার, এটা সাফারি খুবই খুবই সেফ একটা ব্রাউজার ম্যাকের জন্য। কিন্তু সাফারিতেও যখন আমি ঢুকতেছি, ও দেখাইতেছে 38টা পাসওয়ার্ড কম্প্রোমাইজ মানে কি জানো? ধরো এখানে আমি একটা পাসওয়ার্ড সেভ করছি, কারো যদি, আচ্ছা আমার আরেকটা সিঙ্কে যাই যেটাতে আমার কোনো পাসওয়ার্ড ফালানো নেই। ওরা কি করে, ডিপ বা ডার্ক ওয়েবে আমার যে ভিডিওটা আছে একটু দেখে নিও। এই পাসওয়ার্ড গুলো না ওরা সেল করে। ধরো এখানে পাসওয়ার্ড আছে অনেকগুলো, ঠিক আছে? ধরো আমি ব্রাউজারে তো কুকি দেখছো, বিভিন্ন ওয়েবসাইট কি করে পপ আপ আকারে কুকি অ্যালাউ করে। এই কুকি গুলো কি করে, জাভাস্ক্রিপ্ট ইনস্টল করে এবং এই যে পাসওয়ার্ড গুলো আছে এই সমস্ত পাসওয়ার্ড গুলো একসাথে ডাউনলোড করে না। দেখো এখান থেকে এক্সপোর্ট পাসওয়ার্ড, এক্সপোর্ট, ঠিক আছে? সো মনে করো এটা এক্সেল এর মধ্যে সে এক্সপোর্ট করে ফেলছে, ঠিক আছে? সো এই এক্সপোর্টেড ফাইলগুলো ওদের কাছে চলে যায়। আর যখনই এক্সপোর্টেড দেখাবে তখন দেখাবে যে এখানে তোমার পাসওয়ার্ড গুলো কম্প্রোমাইজ বা তোমার পাসওয়ার্ড লিকড, ঠিক আছে? তো
সবাই কি বুঝছো? এটা খুবই সহজ একটা প্রসেস না, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে খালি পাসওয়ার্ড গুলো এক্সপোর্ট করে নিয়ে আসবে, যেখানে তোমার কোন ওয়েবসাইট, সেটার ইউজার আইডি কি, সেটার পাসওয়ার্ড সে এক্সপোর্ট করতে পারছে। এটা খুবই ইজি এবং এই মাধ্যমে এখন অনেক পাসওয়ার্ড হ্যাক হচ্ছে। হ্যাক হওয়া মানে এই না যে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে এখনই তোমার ফেসবুকে পোস্ট করা শুরু করবে। ব্যাপারটা হচ্ছে লিক, ব্যাপারটা হচ্ছে ডিপ বা ডার্ক ওয়েবে এরকম পাসওয়ার্ড গুলো সেল করা হয়। পাসওয়ার্ড গুলো কি করে সেল করার জন্য তো সময় লাগবে, তাই না? ধরো সে কাস্টমার পাচ্ছে না, তোমার পাসওয়ার্ড কিচ্ছু করবে না, তুমি যেমনি আছো অমনি রাখবে, তুমি বুঝতে পারবে না যে তোমার পাসওয়ার্ড লিক হয়েছে। তো এই পাসওয়ার্ড লিক গুলো হওয়ার পরে যেটা দেখবা যে তোমার পরবর্তীতে কোনো একটা সময় তোমার সমস্ত অ্যাকাউন্ট হঠাৎ করে নাই, সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ, তখন তোমার কাছে দাবি করতেছে যে এত অ্যামাউন্ট দিলে ছেড়ে দিব, বা এই পাসওয়ার্ড গুলো দিয়ে। আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়েছিল, ইনস্টাগ্রাম আমাদের কোডমিডির একটা অ্যাকাউন্ট, ও নিজের নামে করে নিছে সবকিছু, ইভেন তোমার রিকভারি পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলছে। সো তার মানে কি এটা রেডি করা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেয়ে গেছে যেখানে অনেক ট্রাফিক ছিল, তাই না? সো এই জিনিসগুলোই হয়। আর পাসওয়ার্ড লিক টেস্টারের জন্য ব্র্যান্ড ইউরসেলফ নামে একটা জিনিস করছো না তোমরা, ওটা অনেক চমৎকার একটা ব্যাপার। এখানে খুব সুন্দরভাবে দেখায় তোমার যে তোমার কয়টা পাসওয়ার্ড লিক হয়েছে। ব্র্যান্ড ইউরসেলফে অ্যাকাউন্ট করছো না, ওখানে গিয়ে দেখো, এটা একটু পেইড একটা সাবস্ক্রিপশন লাগবে, বাট তুমি বুঝতে পারবা যে পাসওয়ার্ড লিক হয়েছে। আর পাসওয়ার্ড প্রত্যেক মাসে চেঞ্জ করবা, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ধরো তোমার পাসওয়ার্ড লিক হয়েছে, কিন্তু লিক টেস্টারটা তো দেখা গেল একটা পেড মেম্বারশিপ আছে, এটা তো মনে হয় দেখা না। লিক টেস্টারটা পেইড না। রেকর্ডিং দেন। ফাইবারের পেজের পাসওয়ার্ড কি প্রতি মাসে চেঞ্জ করবো? সব ফাইবার চেঞ্জ করার দরকার নেই, পেনের চেঞ্জ করার দরকার নেই, এরকম একটা পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল ইউজ করবা। ফাইবার পেনের এগুলো পাসওয়ার্ড চেঞ্জ করা ঝামেলা। আচ্ছা, এই যে এখানে কতগুলো পাসওয়ার্ড লিক হয়েছে, এগুলো কোন জায়গায় দেখলাম যে এই যে রেপুটেশন রিপোর্টে গেলে তুমি দেখতে পাবা যে কতটুকু ফেয়ার আছে। তারপরে আরেকটা আছে পাসওয়ার্ড লিক টেস্টার, এগুলো দিয়ে দেখতে পারো ইনস্ট্যান্ট যে আমার এই পাসওয়ার্ডটা কোথাও লিক হয়েছে কিনা। ডার্ক ওয়েবে বিভিন্ন জায়গা থেকে পাসওয়ার্ড গুলো দেখে, আর একই পাসওয়ার্ড আমরা সব জায়গায় দিই, এটা কমন মিস্টেক, এটা করো না কেউ। অর্থাৎ একটা অ্যাকাউন্টে এক একটা পাসওয়ার্ড। তো মেইন ব্যাপার যেটা মানে গাইডলাইন যেটা, সেটা হচ্ছে পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করো না, এটা এখন একটা কমন মিস্টেক। এবং ব্রাউজারে সিঙ্কের পাসওয়ার্ডও কি চেঞ্জ করতে থাকবো? না, ব্রাউজার জিমেল তো চেঞ্জ করবাই, সব পাসওয়ার্ড চেঞ্জ করবা, সোজা কথা। পিএন এর ফাইবার দরকার নাই, কারণ এগুলো একটু পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে একবার অ্যাকাউন্ট লক হয়ে গেলে ঝামেলায় পড়ে যাবা। এই দুটো থাক, কিন্তু এই দুটো পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ডই ব্রাউজারে সেভ করো না। ভল্ট মাস্টার পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ম্যাট এখনই। হ্যাঁ, পাসওয়ার্ড জেনারেটর দিয়ে পাসওয়ার্ড জেনারেট করে গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। ক্রোম এক্সটেনশন দিয়ে একটা পাসওয়ার্ড জেনারেটর একটা এক্সটেনশন ইউজ করো, ওটা তোমার অটো পাসওয়ার্ড জেনারেট করে দিবে। ওই পাসওয়ার্ডটা তুমি তোমার মতো করে ইউজ করবা। উইন্ডোজে আছে কিনা জানি না, ম্যাকে অটো জেনারেট করার জন্য সে অটো রেডি থাকে, ক্লিক করলে সে এটা মানে এনক্রিপ্টেড পাসওয়ার্ড জেনারেট করে দেয়। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে তুমি একটু মজার কিছু ওয়ার্ড ইউজ করো, আইলা, কাচ্চি। আচ্ছা ভাই, মাস্টার পাসওয়ার্ডটা যেটা আপনি ইউজ করলেন ওইটা থেকে আলাদা করা লাগে, নাকি ওই যে আমরা যে পাসওয়ার্ডটা ইউজ করতেছি ওইটার আশেপাশে ইউজ করবে? মানে তোমার প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা আলাদা পাসওয়ার্ড, লিঙ্কডইনে একটা পাসওয়ার্ড, এটাতে একটা পাসওয়ার্ড। মনে করো তোমার মনে নাই, কোনো সমস্যা নেই, তুমি এই একটা মাস্টার পাসওয়ার্ড মনে রাখবা, আর একবার খালি এটার মধ্যে সেভ করে দিবা, লাইফ টাইম ও তোমাকে পাসওয়ার্ড দিয়ে যাবে। ভাই যারা অলরেডি ক্রোমে সেভ দিয়ে রাখছে তারা কি করে? তারা বসে বসে পাসওয়ার্ড ডিলিট করবে আমার মতো করে, আমি করাইছিলাম। এখানে যাবা সেটিংস, মানে এই মাস্টার আমি বলি শোনো, ভল্ট, জোহো ভল্ট বা এরকম পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল ইউজ করার আগে ব্রাউজারের সমস্ত পাসওয়ার্ড ফালাই দিবা। এই যে এখান থেকে একটা একটা ফালাইতে হবে, এটা মানে একসাথে ফালানোর কোনো অপশন পাইনি আমি। একটা একটা ফালাবা, ফালানোর পর তুমি যখন জোহো ভল্ট ইনস্টল দিবা, জোহো ভল্ট তোমার এই ক্রোমের অ্যাক্সেসটা নিয়ে নিবে, অর্থাৎ ক্রোমে সেভ করতে আর দিবে না। এই যে দেখো ভাই যে ক্লিয়ার ওইখানে সেভ পাসওয়ার্ড ডিলিট করার অপশন আছে ভাই, ওইটা দিয়ে করা যায় না? এক মিনিট, এই যে পাসওয়ার্ড দেখো, এই যে অফার টু সেভ পাসওয়ার্ড, শুধু জোহো ইজ কন্ট্রোলিং দ্য সেটিং, অর্থাৎ তোমার ব্রাউজারে আর পাসওয়ার্ড সেভ করতে দিবে না, জোহো নিজের মধ্যে নিয়ে নিবে। ঠিক আছে, ক্লিয়ার? ব্রাউজার থেকে তো অটো সেভের একটা সিস্টেম ছিল, জোহোতে কি অটো আছে? জোহোতে এই যে দেখো সেভ করে, আমি একটা অ্যাকাউন্ট যখন খুললাম তখন দেখালাম সেভ, অটো সেভ হচ্ছে। তো অর্থাৎ তুমি যখনই সেভ করতে যাবা, মানে তুমি যখনই একটা অ্যাকাউন্টে লগইন করবা, তোমার ব্রাউজারে অটো সেভ আসে না, জোহো পাসওয়ার্ডই বলবে তুমি এখন জোহোতে সেভ করো এটা। ঠিক আছে, ব্রাউজারে সেভ করতে দিবে না।
ওকে ইউজ করো, জাস্ট ইউজ করা শুরু করো, প্রবলেমে পড়লে আমরা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ভাই, আমরা যদি অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক সময় আমরা পাসওয়ার্ড মানে সেভ চাই, আমরা সেভ দিয়ে দিই। এটা কোথায় সেভ হয় এটা তো বুঝি না আসলে। অনেক অ্যাপস ইউজ করার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড মোবাইলেও তো আমরা সেভ দেই আর কি। এটা হচ্ছে কি গুগলে হয়ে যায় ভাইয়া। অ্যান্ড্রয়েডে এটা কি সেভ ভাইয়া? অ্যান্ড্রয়েডে কোনো পাসওয়ার্ড সেভ করাই সেভ না। আমি আইফোনে তো সেভ করি না, অ্যান্ড্রয়েডে কেন সেভ করবো তোমরা? ঠিক আছে, আমি বলি পাসওয়ার্ড কোনো সেভ রাখার জিনিস না। পাসওয়ার্ডের জন্য এরকম কোনো ম্যানেজমেন্ট টুল ইউজ করো, অথবা আরেকটা বেস্ট আইডিয়া হচ্ছে, বেস্ট না, এটাও রিস্কি। নোটে লিখে রাখা হয়। হ্যাঁ, এখানে আমার কিছু ইম্পর্টেন্ট অ্যাকাউন্টে কি ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে? এখানে একটা এক্সেল এর মধ্যে রাখা আছে, ওকে? এভাবে করতে পারো, বাট এটা সেফ না। আবার বলতেছি, তোমার জিপি হ্যাক হইলে না ভাইয়া, এটা হচ্ছে ওই এক্সেল এর মধ্যে একটু হচ্ছে আপনার একটা ট্রিক্স খাটিয়ে আর কি 2-4টা ওয়ার্ড এমন ভাবে দিয়ে রাখতে হবে যেন যাতে কেউ না বুঝতে পারে। কেউ যদি জিমেল হ্যাকও করে, এটার মধ্যে যে আইডি পাসওয়ার্ড আছে না বুঝতে পারে। ধরো আমার খাওয়া দাওয়ার ডিটেইলস, আমার মেসের খাওয়া দাওয়ার ডিটেইলস লিখে রাখলাম, টাইটেলের নাম, এরকম, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে এই 122 জন যারা ফর্ম ফিল আপ করছে, যেখানে আমি ওই যে অর্ডারের ইনফরমেশন গুলো নিছি না, মনে আছে? ওইখান থেকে ডাকবো। কনসালটেন্সি শিট হচ্ছে এটা তোমাদের। ভাই অনেক করতে চেঞ্জ হয়েছে, আবার অর্ডার পাইছে না, অনেকে নতুন ভাবে অর্ডার পাইছে, আবার হচ্ছে কনসালটেন্সি শিট। এইটা কি যারা শুধু অর্ডার পেয়েছে তাদের জন্য? সবার জন্য, কিন্তু এই শিটটা যারা ফিল আপ করছে তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, নতুন করে অর্ডার কারা কারা পাইছো তাড়াতাড়ি কথা বলো। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 2 জানুয়ারি। আমি একটা পাইছি ভাই, 5 স্টার করে দিয়েছে। প্রথম দিন তো 10 জন নেবেন, তো আমি আছি অবশ্য 20 নাম্বার, তার মানে কি সেকেন্ড ডে তে? হ্যাঁ, কালকে, হ্যাঁ, পরশু দিন হবে তাহলে। আচ্ছা শোনো, আমি একটু নামগুলো বলে যাই, একটু তাড়াতাড়ি বলো। কেউ নক থেকে অর্ডার নাকি বায়ার রিকোয়েস্ট থেকে অর্ডার? যেমনি পা অর্ডার পাইলে হইলো। সো অ্যাওয়ার্ডটাও কিন্তু আমরা এটার উপরই দিচ্ছি। সো হ্যাঁ, আমি রিভিউ কিনি বাইরে থেকে, ওইটা একটা হবে না? তো লিগ্যালি দেওয়া উচিত না, তাই না? ভাইয়া আমার তো একটা অর্ডার আছে, কিন্তু অর্ডার তো মনে হয় কি হবে তা বুঝতে পারতেছি না। তুমি অর্ডার পাইছো না? দাও, সমস্যা নেই। এটা কে? চন্দ্র দাস, প্রহ্লাদ চন্দ্র দাস। পাইছো কাজ? মেহেদি, আরফান ইয়ামিন। যারা পাইছো জাস্ট ভয়েস টেস্ট করবা, পরাগ চাই। রোমান দাদা তো 2টা পাইছে। হ্যাঁ, আহলালের অর্ডার আছে। পারল কি আছে ক্লাসে? দাদা 2টা পাইছে। দাদা কই? 2টা অর্ডার পাইছে। আর্নিং কেউ বলতে পারো? সম্ভবত $25 এমন হবে হয়তো। ভাই জানেন না কত পাওয়ার দাদা? আচ্ছা, নেক্সট হচ্ছে দেওয়ান মাধুর্য, রকি, আশিক, বোরহানুদ্দিন, শাহিদুল সোহেল, পারভেজউদ্দিন ইমন, একরামুল, আশরাফ জন। ভাইয়া ওই 2 নাম্বার মাহাদি পাইছি। হ্যাঁ হ্যাঁ, মাহাদি পাইছি ভাই 2 নাম্বার। কটা পাইছে? 3টা। অ্যামাউন্ট ভাই হলো $40 আর হলো $5 আর কি, আর $12 আর কি। $57। কান্ট্রি বলতে পারো? কান্ট্রি জার্মান ভাইয়া। আচ্ছা, তারপরে আচ্ছা, এই চ্যাটে একজন বলছে রবিউল রাজু, নাম রাখছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আশরাফুল হক লিটন। হামিদ, নতুন কোনো কাজ পাইছো? আতিকা তমা, ক্লাস শুরু করছিল 250 জন। কয়টা ক্লাস গেছে? 10টা ক্লাসে অর্ধেক নাই। আতিকা তমা, কাজী তামিম, শিহাব। ড্রপ আউটই করিনি এবার। ড্রপ আউট করলে যে কি হতো আল্লাহ জানে। খোরশেদ নীল, ইমরান, রোমেল, আসিফ, আদেজা, মাহমুদ। আগের অর্ডারের পর নতুন কোন অর্ডার পাইলে একটু ভয়েস রেজ করো। তাল্লাহ, শাহরিয়ার বাদশাহ, মাহাদি হাসান, শিহাব, জয়, হিমেল। ভাইয়া জয় পাইছে একটা।
কান্ট্রি কান্ট্রি ইউএস। ভাইয়ের রিকোয়েস্ট থেকে পাইছি। ওকে গুড। হিমেল, শেখ ফরিদ, রিয়াল করিম। একটা নকও পাইনি। পাবা টেনশনে কিছু নেই। রেজাউল করিম, আবু বি আবরার, নতুন কোনো কাজ? মোহাম্মদ আলী, আবরার ভাইয়া মনে হয় দুইটা পাইছে। পাইছি, আপনার পাইছে তো? একটা ক্যান্সেল হয়ে গেছে। আবরার পাইছে। আবরার অ্যামাউন্টটা কত? এখন একটা $50 মেবি। আচ্ছা মোহাম্মদ আলী ভাইয়া? দুইটা পাইছি, একটা ক্যান্সেল হয়ে গেছে আজকে। কি ক্যান্সেল হয়েছে আজকে? কত ডলারের অর্ডার? একটা $60, একটা $20। $60টা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা সাকিব, এটা কি কোন আপু? ইসলাম, আলভিয়া ইসলাম। আলভিয়া কি কোন ব্যাচের? 101 এর? ভাইয়া আমি নাদিয়া। নাম হলো নাদিয়া। আমি নক পাইছি কিন্তু অর্ডার পাই নাই। ওকে। আচ্ছা সাকিব বিশ্বাস, মাহমুদুল হাসান। একটা পাইছিল ভাই, আমার অ্যাকাউন্ট ডিসেবল হইছে। কার? সাগর বিশ্বাস ও পাইছিল একটা আগের অ্যাকাউন্টে, এখন অ্যাকাউন্ট ডিসেবল। অর্ডার বক্সে ইমেল দেওয়ার জন্য ফাইবার থেকে নোটিস আসছিল, ওই জন্য ও ডিসেবল করে দিয়েছে। আমি নতুন করে আমার অ্যাকাউন্ট অর্ডার বক্সে ইমেল দিছে, এত ভালো চাইছি তো, আমি বুঝতে পারিনি বিষয়টা কেন। মানে শুরুর দিনে বলছি ভায়োলেশন হচ্ছে 3-4টা জিনিস। হ্যাঁ, একটা হচ্ছে ইমেল দেওয়া যাবে না, পেমেন্ট ওয়ার্ডটা লেখা যাবে না, আর হচ্ছে রিভিউ ওয়ার্ডগুলো লেখা যাবে না। 3-4টা রেস্ট্রিকশন তো মানা উচিত। আপনার ল্যাপটপের চার্জ শেষ হচ্ছে। হ্যাঁ দিয়ে দিছি চার্জ। ওকে সমস্যা নেই, নতুন অ্যাকাউন্ট করে ফেলো, কাজ করো আবার। মোহাম্মদ হাসান, রাবিউল, তারপর হচ্ছে সাদমান। রবিউল ভাই দুইটা আছে। রবিউল নিচে চ্যাটে দিছে, রবিউল ভাই, রবিউল রাজু। $46। কত ডলার? 46। 41 আর $5, 46। মোহাম্মদ হাসান রিফাত। কনসালটেন্সিতে গিয়ে যদি দেখি তোমরা মার্কেটিং করো নেই, মাইট চলবে। আচ্ছা সাদমান, ফাহাদ, মোহাইমিন, সারওয়ার। ভাইয়া একটা পাইছি, সারোয়ার জাহান ভাইয়া। কত ডলার ভাইয়া? মোহাইমিন পাইছে ভাইয়া টিপস সহ হচ্ছে 46, নরমালি $40 অর্ডার ছিল, টিপস দিছে $6, টোটাল ভাইয়া আর 46। তো কিছু নাই, একটু বিদায় নিতে চাচ্ছিলাম। ক্লায়েন্ট ভাইয়া হচ্ছে ইউকে। বিদায় নিতে পারো। আচ্ছা সাদমান কাজ পাইছে? না ভাইয়া পাইনি। আচ্ছা তারপরে মহিউদ্দিন। মোহাইমিন পাইছে। মহিউদ্দিন ভাই কাজ পাইছে সম্ভবত। না ভাইয়া পাই নাই, মহিউদ্দিন মিটু পাই নাই। আচ্ছা ফায়াদ পাই নাই। অন্তু, ইসরাত, খায়রুল, সুমাইয়া, নাহিদ নজরুল। না ভাই না। আচ্ছা এবি এ আর রবিন, আশিকুর রহমান, সোহেল শিকদার। রবিন ভাই পাইছে দুইটা। নক না অর্ডার হয়েছে কয়টা? অর্ডার নাই, নক আসছে। তাহলে আবার কি হলো? আচ্ছা আশিকুর রহমান, সোহেল শিকদার, এটা কি সাহায্য ভূমিক, তানভীর, শুভ, মোতাহের মিলন, মতিয়ার মিলন। $32 একটা। কান্ট্রি হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের ক্লায়েন্ট কেমন? ভালো, খুব ভদ্র। নাইজেরিয়ার কাজ করতে গেলে সাবধান থাকো। রুহুল আমিন, সিরাজুল হোসেন সাবের, কাজ পাও নাই এখনো? ভাই নাইজেরিয়া থেকে ভাই। না ভাই আমি ফাইবারে খুব একটা করছি না, আমি আপওয়ার্কে মানে প্রপোজাল পাঠিয়েছি, কিন্তু এখনো ওরকম তেমন কোনো কাজ পাইনি। আচ্ছা সমস্যা নেই, আপওয়ার্ক ক্র্যাশের সময় গাইড করলাম। ওকে। আর লোকাল ক্লায়েন্ট ধরো, তোমাদের হচ্ছে ইউএসএ ইউকে তে প্রচুর লোকাল মানে হচ্ছে এজেন্সি টাইপের ক্লায়েন্ট, যেমন আমাদের আগের ব্যাচে একটা ছিল
আদরিনী সেনগুপ্ত আপু, উনি কানাডার লোকাল শুধু রেস্টুরেন্ট টার্গেট করছে, অর্থাৎ যে সমস্ত রেস্টুরেন্ট ওনারদের কাছে ওয়েবসাইট নাই, রেস্টুরেন্টে খেতে যায়, গল্প করে, আপনার যদি ওয়েবসাইট লাগে আমাকে নক করেন। সো পেমেন্ট কিছু বলে না, এরপর দেখা গেছে এরকম লোকাল অনেকগুলো কাজ করে স্টুডেন্ট দিয়ে করায়, নিজে করে। সো বড় অ্যামাউন্ট টার্গেট করতে পারে, যেহেতু ওইটাই আমার টার্গেট যে আপওয়ার্ক এবং freelancer.com থেকে একটু কিছু করতে পারি। আচ্ছা, মারুফ আহমেদ হৃদয়, তারপর হচ্ছে শফিকুল শফিক, হাসান, দেবনাথ, আবুবি আবরার, যারা কাজ পাইছে এরা কিন্তু রিপিটেডলি কাজ পাবে, দেখবা এটা একটা ফাইবার একটা ফ্যাক্ট। আচ্ছা হ্যাঁ, আবু আবরার এই নামটা বোধহয় দুইবার আসছে, নামটা হইতে পারে, নামটা দুইবার আসছে। আচ্ছা, ফরিদুল, গোলাম রব্বানী দুখু, আর কাজ পাইছো? ফারহানা মো, একটা পাইছি ভাই। মোয়াপুর একটা চলতেছে $10 খুব প্যারায় আছে। ক্লায়েন্টের কাছে কি ছিল? ভাই ওনার কাজ হচ্ছে মেল ভেরিফিকেশন করে দেয়। কোন দেশ? ওনার হচ্ছে ওই ইথিওপিয়া ভাইয়া। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ফাইবার ফোরামে আমি যখন কোনো বিষয় টপিকের উপর যদি আমি কোনো পোস্ট করতে চাই, বা একটু বলতে দেন। বলো বলো। কোনো কিছু যদি পোস্ট করতে চাই, হ্যাঁ, এই পোস্ট করার পরে যখন আমি র্যান্ডমলি যখন পোস্ট করার পরে তখন ওইখানে নিচে একটা রেড মার্ক করে লেখা আসে যে ইউ হ্যাভ রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পোস্ট ইউ ক্যান মেক পার ডে। তখন আর করো না ভাইয়া, বুঝছো? এটা যদি র্যান্ডমলি যদি আমি খেতে থাকি তাহলে কি প্রবলেম? মানে এটা মেসেজটা দেখার পর আর করো না আর কি, ঠিক আছে? হ্যাঁ, মেসেজটা দেখার পরে আমি করছি না, মানে আর কি পড়ার পর যদি আমি এই মেসেজটা যদি পেতে থাকি তাহলে কি কোনো প্রবলেম? না, প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা জি। আচ্ছা, রকিবুল ইসলাম, অমিত, রবিউল, হামিম, ইউনুস আলী, এল সজীব, আবু রাজওয়ান, এস এম রিয়াজ, জান্নাতুল মু, ইলভান, সাদিক, কাজ পাও নেই? পাইছে ভাইয়া, সাদিক ভাই পাইছে একটা। সাদিকের কত ডলার? $15। কান্ট্রি যাই না। সাদিক ভাই কই, কোন না কথা? পাকিস্তান। পাকিস্তান ভাই। বলো নাকি তোমার তার একজন বলে কমপ্লিট হয়েছে কাজ? নেটওয়ার্কের সমস্যা। পাঠাইছে এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে নাই। আচ্ছা, সমস্যা নেই, অ্যাকসেপ্ট করবে। ভাইয়ের রিকোয়েস্ট থেকে এখন কাজ আনতে হবে সবচেয়ে বেশি, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করে দিও সোশ্যাল বিডিং, অর্থাৎ টুইটারে কেমনে আমরা মার্কেটিং তো করতেছি, ক্লায়েন্ট পাবো কেমনে, অর্থাৎ টুইটারেও কিন্তু এরকম জব পাওয়া যায়, লিঙ্কডইনেও জব পাওয়া যায়। সো এটাকে বলে সোশ্যাল বিডিং, বিট করতে হবে। সোশ্যাল বিডিংটা দেখানোর জন্য হ্যাঁ ভাই, আপনি বলছিলেন যে দেখাবেন, মনে করে দিতে। ভাইয়া রিকোয়েস্ট নিয়ে একটা কথা বলি ভাইয়া, হচ্ছে যে আমি ওই যেটা বললো একটা ভাই একটু আগে, যে ওই একই ফরম্যাটে আমি অনেকগুলো রিকোয়েস্ট পাঠাইছি, কিন্তু আমি তো আসলে বুঝি নাই ভাইয়া, মানে একই রকম ফরম্যাট আর কি, কপি পেস্ট করে নিজের নোটপ্যাড থেকে নিজে বানায় আর কি, নতুন করে পাঠাও এখন, ঠিক আছে? এতে কোনো প্রবলেম হবে না তো? না ভাইয়া, প্রবলেম নাই, কিন্তু তোমার বাইরে কাজগুলো পাঠালে লাভ হলো না, এই আর কি। আচ্ছা, তাহলে এরপর থেকে আমি চেঞ্জ করে পাঠাবো ভাই, নিজের মতো লিখে পাঠাবো আর কি। স্প্যামে যাচ্ছে কিনা এটা কি চেক করা যায় ভাইয়া? না, এটা চেক করা যায়, এটা যে বায়ার সে করবে। সাজ্জাদ, ফারিহা, আরিফ, সালমান, শাহিন, অন্তু, নাবিল, মোহাম্মদ সাজ্জাদ, আব্দুল্লাহ নোমান, হামিদ, কাজী জুবাইর, পারভেজ। ভাই পারভেজ কয়টা কাজ পাইছো? ভাই একটা ভাই। কত ডলার? $160 ভাই, রানিং চলতেছে। গুড। কোন দেশ? ইউনাইটেড স্টেটস। ওদের জমি ছেড়ে দিয়েছি ভাই। কমপ্লিট করো, বড় না তো, ক্যান্সেল খেলে কিন্তু ঝামেলা আছে। ভাই ক্লায়েন্ট ভালো আছে ভাই, আমেরিকার ক্লায়েন্টরা ভালো, ডেলিভার ভালো করতে বলে। আলামিন, ললিত, পল্লব, মোর্শেদ, শাওন, আনন্দ, মুনা, তারিকুল, আলমামুন,
সাকিব, রিদওয়ানুল, মামুন, চিন্ময়। জি ভাই পাইছি একটা ভাই। চিন্ময় পাইছে। কত ডলার নতুনটা? $50, টোটাল $60 আর কি। কান্ট্রি? নাইজেরিয়া ভাই। আবার নাইজেরিয়া? জি ভাই। অর্ডার ফার্স্ট ক্লায়েন্ট আরেকজনকে পাঠাইছে আর কি। ওহ গুড। অর্ডার অ্যাকসেপ্ট করছে তো নাকি ঝামেলা করছে? জি ভাই, অর্ডার অ্যাকসেপ্ট করার পরে কাজ শুরু করছি। আচ্ছা, তারপর হচ্ছে শাফকাত হোসেন সাহেবরা একবার দিলাম না, দুইবার করে কেন যে ফর্ম ফিল আপ করো, ডিলিট। আকলিমা শম্পা, রাজন, মাইম, রাকিব, পারভেজ মোশাররফ, এটা তো ছিল মনে হচ্ছে। পারভেজ মোশাররফ দুবার। ডবল হয়ে গেছে ভাই। নিয়াজ,